ধন্যবাদ যে সময়টা ব্যয় করে তোমরা সময় দিচ্ছ তোমাদের ছোট ভাইদের জন্য, ভাই বোনদের জন্য। আচ্ছা, প্রিয়া মণ্ডলের কাছে একটা প্রশ্ন ছিল। প্রিয়া আমাকে আজকে বিকালে একটা মেয়ে অথবা ছেলে, আমার ঠিক খেয়াল নাই, একটা মেসেজ দিয়েছিল, হ্যাঁ, যে প্রিয়া তুমি বলো তো, তুমি পরীক্ষা দেওয়ার সময় কি 4 ঘন্টার অতিরিক্ত আরও আধা ঘন্টা তোমাকে দেওয়া হয়? স্যার আমাকে 20 মিনিট সময় দেওয়া হয়। আমার যেদিন লাগে 10 মিনিটের বেশি কখনো লাগেনি। হুম হুম। যেদিন লাগেনি আর না নিলে আমি টাইম মতোই খাতা দিয়ে দিই। আচ্ছা, বিষয়টা হলো তোমাকে তো অ্যাপ্লিকেশন করতে হয়েছিল তাই না, এটা সময়টা বাড়িয়ে নেওয়ার জন্য? নাকি কিভাবে দেওয়া হয়, তোমার কি কোনো এরকম ডকুমেন্ট সম আছে? হ্যাঁ স্যার, আমার ডকুমেন্ট আছে। ফার্স্টলি সমাজ সেবা থেকে আমার যে প্রতিবন্ধী কার্ডটা দেয়, হ্যাঁ হ্যাঁ। ওইটার কপি ওনাদের আগেই আমি ফার্স্ট ইয়ার থেকেই দিয়ে রাখছি। আচ্ছা। কলেজেও দিয়ে রাখছি, যেখানে আমার সেন্টার পড়ে সেখানেও দিয়ে রাখছি। তারপরে হচ্ছে স্যারদের কাছে পরীক্ষার আগে আমার নিচের রুমে সিট দেওয়ার জন্য ওইগুলো নিয়ে যাইতে হয়। হুম হুম। উনরা একটা, এবার আগের 2 বছর দিছিল না, এবার একটা নোটিশ দিয়েছে যে প্রতিবন্ধী হ্যাঁ, কারা কারা এই কাজটা স্টুডেন্টদের করতে জন্য। পারবে তাই না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এদের বালিশ 30 মিনিট কাঁচা। সময় যাতে দেয়া হয়। হুম। যেমন এসএসসি এইচএসসি তে মানে আধা ঘন্টা করে বাড়তি সময় দেওয়া দেওয়া হয়। হ্যাঁ স্যার, আমি সব পরীক্ষায় মোটামুটি 30 মিনিট বেশি দিয়েছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তা এইটা কারো জানার ছিল হয়তো, তো আমি তাই বলছিলাম যে আজকে ক্লাসে থাকতে আমি তোমার কাছ থেকে জেনে ওকে জানাবো, সেটা আমি জন্যই যে হয়তো তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি তার কোনো কিছু প্রয়োজন হয় তোমার সাথে একটু যোগাযোগ করাই দিব, তুমি একটু বলবা যে কী কী প্রসেসে সে পেতে পারবে, ঠিক আছে? হুম। ঠিক আছে বা তুমি স্যার। কী কী করেছিলা? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো এখন তোমরা অনেকে যুক্ত হয়েছো, অনেক ধন্যবাদ সবাইকে যে তোমরা যুক্ত হয়ে গেছো। তা আসলে আজকের এই ক্লাসটা আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে সবাইকে যুক্ত করে নিয়ে হয়তো বিভিন্ন ইয়ারের মধ্যে যদি একটা ইন্টারাকশন করানো যায় তাহলে অনেক ক্ষেত্রে ভালো হয়। হ্যাঁ, বিশেষ করে কোশ্চেন আনসার লেখা, কে কেমন লিখে ফার্স্ট ক্লাস পেয়েছে বা 3 পেয়েছে, হ্যাঁ, কে কেমন লিখে কতটুকু পেয়েছে, হ্যাঁ, যে কোশ্চেন আনসারগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কোটেশন কীভাবে লিখেছে, কোন কালি ইউজ করেছে, হ্যাঁ, এইরকম অনেক প্রশ্ন তোমরা আমাকে করে থাকো বা অনেক সময় গ্রুপেও করে থাকো। তা তোমাদের ভিতরে যদি এই কোশ্চেনগুলো আনসার তোমরা ভিতরেই দাও এবং তোমাদের যদি পয়েন্টটা একটু শেয়ার করো, তাহলে হয়তো দেখা যাচ্ছে কনফিডেন্সটা বাড়বে যে না, ওই ভাইও বা ওই বোনও তো এরকম বা 3 পয়েন্ট পেয়েছে, এরকম এরকম করে, তাহলে আমরাও এরকম করে হয়তো বা পেতে পারি। এরকম ইন্টারাকশনটা খুব একটা হয় না, তাই না? অনেকের হয়তো আশা থাকে জানার জন্য, কিন্তু হয়তো জানার সুযোগটা হয়ে থাকে না। তো আজকে আশা করি সেই সুযোগটা তোমরা পাবা, যদি সম্ভব হয় এরকম প্রতি মাসে হোক বা 2 মাস পরে হোক আমরা এরকম একটা ইন্টারাকশনের বা মিটিংয়ের একটা ব্যবস্থা করতে পারি। তো আমি আমি মেনলি এটাকে একটু পরিচালনা করছি। প্রথমত আমি কিছু প্রশ্ন চাইবো, ঠিক আছে? তো কিছু প্রশ্ন আমি তোমাদের কাছ থেকে চাইবো, তোমরা একটু হাত তুলবা, হয়তো অনেকে হাত তুলবা, কিন্তু সবার প্রশ্ন হয়তো দেখা যাচ্ছে কয়েকদিনের শুনতে শুনতে অনেকের প্রশ্ন হয়তো এসে যেতে পারে, এবং ওই প্রশ্নের উত্তরগুলোই আবার তোমাদের ভিতরে কেউ কেউ দেওয়ার জন্য হাত তুলবা, ঠিক আছে? হুম। তো প্রথমে আমি একটু প্রশ্ন শোনার জন্য হাত তুলতে বলছি, সবাই একটু হাত তোলো। সিরিয়ালি আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো। হ্যাঁ, একটু হাত তোলো, তোমাদের মনের যে প্রশ্নগুলো থাকে ফার্স্ট ইয়ার থেকে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত সবাই হাত তুলবা, যার যা প্রশ্ন আছে। হুম। এবং যদি কারো কোনো প্রশ্ন একবার একজন বলে ফেলে তাহলে সে হাত নামায় ফেলবা, ঠিক আছে? তো কারণ তার প্রশ্নটা মোটামুটি হয়ে যাবে বলে আমি মনে করি। হ্যাঁ। আচ্ছা, তো 8-9 জন হাত তুলেছে। প্রথমে আমরা একটু শুনবো, ঠিক আছে? তো এবং যে যেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব, তুমি আগে একটু ইয়ার বলবা, যে প্রশ্ন বলবা সে কোন ইয়ারের সেটা একটু বলবা। আর হচ্ছে তোমার প্রশ্নটা কি সেটা বলবো। আমি তোমার কলেজ বা জেলা এগুলো আমি কোনো কিছু শুনতে চাই না, বা ওটা আমার দরকারও নাই, ঠিক আছে? তোমরা জেনারেলি এখানে সবাই একসাথে আছো, এটুকু আমি চাচ্ছি। তা প্রথমে হাত তুলেছে হচ্ছে আশিকুর রহমান। হুম। আশিকুর, বলো তোমার কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার, আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের পড়া একটু আমরা জানি ডিফিকাল্ট, বা অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় একটু কঠিন। তো সেই হিসাবে আমি যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ি, আমার যে বড় ভাই বোনরা আছে, তো ওনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই সময় থেকে কিভাবে ওনারা চাকরির প্রিপারেশন নিচ্ছে বা একাডেমিক পড়াটাকে কতটা মূল্যায়ন করেছে, আর জব সেক্টরের পড়াটাকে কিভাবে মূল্যায়ন করেছে স্যার, এটাই আমার প্রশ্ন। মানে তোমার প্রশ্ন হচ্ছে যে একাডেমিক পড়াশোনা চালাতে চালাতে কেউ কোনো চাকরি করে কিনা বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা, এটাই তোমার প্রশ্ন? জি স্যার, চাকরির প্রস্তুতিটা কেমন স্যার, এমন এইটা আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা।
তারপর হচ্ছে নীলা প্রশ্ন করেছো, নীলা বলো তো। আসসালামু আলাইকুম। আমি দ্বিতীয় বর্ষের। হ্যাঁ। আমার একটা লিখার ব্যাপার নিয়ে একটু প্রশ্ন আছে যে আমি কি লিখার সময় কোটেশন গুলাতে ইউজ করি, ওগুলা কি কালার কালার ইয়েতে ইউজ করলে ভালো হবে নাকি কালো কালিতে ইউজ করলে ভালো হবে? আমার বড় আপু বা ভাইদের কাছে একটা আমার প্রশ্ন। আচ্ছা, ভেরি গুড। তাহলে কালার ব্যাপারটা। তারপর হচ্ছে সাদিয়া আফরিন ঝুমু, তুমি বলো। আসসালামু আলাইকুম। আমি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমি হচ্ছে ফোর্থ ইয়ারের আপু বা ভাইয়ার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যেরকম কোশ্চেন প্যাটার্ন দেখে আসছি, এখন আমরা জানতে পারতেছি যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে একটু হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে। তো হচ্ছে এটা কি রকম চেঞ্জ হচ্ছে যে হচ্ছে সেট সাজেশন থেকে বা স্যার যেটা সাজেশন দেয় তার মধ্যে থেকেই কি থার্ড ইয়ারে কোশ্চেন আসছে, না টেক্সট? স্যার তো সবসময় টেক্সটে জোর দিতে বলে, আমরা সেটাই চেষ্টা করি। টেক্সট অনুযায়ী কিছু আসছে, কিরকম চেঞ্জ হয়েছে আমি এটা হচ্ছে জানতে চাচ্ছি। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে মোস্তফা কামাল, তুমি বলো দেখি। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে ফার্স্ট ইয়ারের এবারের পরীক্ষার্থী। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কি স্যার এই ইংলিশ ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড ক্লাস নিয়ে কি আর কি স্যার সেকেন্ড ক্লাস নিয়ে কি আমরা বিসিএস অ্যাপ্লাই করতে পারবো? এটা আমার প্রশ্ন ছিল স্যার। ও, আচ্ছা, প্রশ্নটা আমার কাছে। আচ্ছা, সমস্যা নেই, আমি মনে রাখলাম, পরে সিরিয়ালি উত্তর দিচ্ছি। তারপর হচ্ছে শিহাবুদ্দিন, শিহাব। হ্যাঁ। আর হ্যাঁ, বলো। মানে প্রশ্নটা এইরকম যে আমি মানে লিখতে পারি না, বুঝছে? আমি হুম। লিখতে পারি না। আর হচ্ছে যখন ফ্রি হ্যান্ড করতে যাই তখন দেখা যায় যে সেন্টেন্স মানে গ্রামার মানে অনেক পড়ছি গ্রামার, কিন্তু এই গ্রামার আমি অ্যাপ্লাইয়ের মধ্যে আনতে পারতেছি না, বুঝছেন? হুম। প্রতিদিন আমি কিন্তু বসতেছি, আপনি যে যেরকম বলেন যে 10টা হুম। হুম। 5টা 10টা এরকম করে তুমি প্র্যাকটিস করো, কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে একটা সেন্টেন্সে যখন আমি ঢুকতেছি ঢুকে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ হচ্ছে। যেমন ধরেন যে অনেকগুলা মাথার চিন্তা ভাবনা আসে, কিন্তু কোনোটাই আমি এক মানে শিডিউলের মধ্যে আনা পাই না। এই দেখেন সেকেন্ড ইয়ারে পড়লাম, কিন্তু মানে পড়াটা ঠিক মনে থাকা পারছে না। এ, ইয়াই কি নাম আর তাসনিম আছে, ওই কয় যে বন্ধু আমি কোনো নোট টোট করি না, জাস্ট পড়ি ওর হয়ে যায়। কিন্তু হুম। আমি প্রতিটা লেগে লেগে পড়ি স্যার, বুঝছেন? আপনি হুম। ব্যাপারটা বুঝছেন না, গেলে আমার গেলা না, আমি এটা জানি, ভালো করে জানি। হুম। এ, হুম। ওই লেগে লেগে পড়ি, তাও দেখা যায় যে মানে হয়ে যায়। মানে আমি ওই মানে না দেখে লেখার যে বিষয়টা এটা আমি পারি না। ধরেন যে 10টা সেন্টেন্স পড়েছি, এখন একটু নিজে না দেখে লিখি, যখন লিখতে যাই তখন যাই দেখা যায় যে এটা লেখা পারছি, হুম। বাদ হুম। বাকিটা পারছি না। আবার দেখছি যেটা লেখছি ওটা আবার সেন্টেন্স ঠিকও নাই, মানে যায় কি একটা মানে হয়ে যাচ্ছে, মানে নিজে কি কেমন লাগছে, মানে এটা অন্য একটা জায়গা দিয়ে আমি টেস্ট করি যে মানে ঠিক আছে কিনা। ওই হুম। ধরেন ল্যাপটপের ওই যে যেখানে বাংলা মিনিং করা যায় ওখানে আমি টাইপ করে দেখি কি অবস্থা, দেখি যে মানে উল্টা ঘুরে উল্টে সেটা। হুম। হুম। আবার আপনাকে আমি দিছিলাম যে হচ্ছে স্যার এই যে আমি এরমকে পড়ি, হুম। আপনি হুম। তো বললেন যে শিয়াব তোমার পড়া আমার পছন্দ নয়। সত্যি স্যার আমি খুব মানে হতাশার মধ্যে যাচ্ছি, কারণ আমি রেজাল্ট যদি না করা পাই তাহলে তো মানে আমি তো একটা মানসিক প্রেশার থাকবে, এটা তো সিম্পল ব্যাপার। আর আমি পড়াশোনা করি, এটা কেউ বলুক না বলুক আমি এটা জানি। হুম। মানে হুম। আমি হুম। পড়ি, বই থাকি স্যার, আমি কোনোদিন উঠি না। কিন্তু আমি একটা ভুল করছি নাকি এটা বলেন দেখি, যে আমি আচ্ছা, হচ্ছে ঠিক আছে, তোমার। ধরেন বাংলা হ্যাঁ, বলো। বাংলা সাহিত্যের হ্যাঁ। বই যেগুলো আছে, বাংলা সাহিত্য বলেন, ম্যাথ বাংলা সাহিত্য আর হচ্ছে জিও পলিটিক্স এর বেসিক বই আমি প্রতিদিন একটু একটু করে দেখি। এটা কি আমার জন্য কি ক্ষতিকর না ভালো, না আমার আচ্ছা। কিভাবে আগানো উচিত, মানে আমার এই জন্যই কি হচ্ছে না নাকি, মানে আমি এটা অনুধাবন করছি। তবে ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠছি তখন আমার মনে হচ্ছে যে এবার আমি কোনো বাংলা বই পড়বো না। হুম। মানে বাংলা যদি জিও পলিটিক্স এর হয় তো ওটাও ইংলিশ, মানে হুম। বাংলা পড়ে আমার ক্ষতি হয়ে গেছে। কারণ বাংলা পড়ে মানে ওই আমার ওই ইন্টারেস্টটা বাংলার দিকে বেশি চলে গেছে। হুম। হুম। এটা ফার্স্ট ইয়ার থেকে যখন আমি সেকেন্ড ইয়ারে উঠছি তখন এটা আমি অনুধাবন করছি। কিন্তু এখন এখন আমি কি ভুল টাকা আছে নাকি আপনি অবশ্যই বলবেন। আচ্ছা, ঠিক আছে। আমার সমস্যাটা কোন জায়গাতে, মানে আমি পারছি না কেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, শিয়াবের মতো কারোর সমস্যা থাকলে সেটাও আমরা তার সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওকে। তো তারপর চলে আসি ইনজামামুল, বলো তোমার কি সমস্যা। ইনজাম, বলো তো। স্যার আমি নিউ ফোর্থ ইয়ার একজন স্টুডেন্ট। হুম। হুম। আর স্যার আমার আমার সমস্যাটা স্যার একজন বলছে ওই যে
ওই যে কালার পেন কোটেশনের ক্ষেত্রে ইউজ করা যাবে কিনা, আচ্ছা আচ্ছা এটাই প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। আলামিন হোসেন আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, বলো। একটু কোশ্চেনগুলো মনে স্যার, রাখবা আমার এবং প্রশ্ন, যে যে উত্তর দিতে চাইবা সেই হাতগুলো একটু তুলবা, ঠিক আছে? পরে কোশ্চেনগুলো আমরা কিন্তু আলোচনা করব। হ্যাঁ, কারোটা মিস হয়ে গেলে পরে আবার শুনে নিব। ওকে, বলো আলামিন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেভাবে আপনি মানে ইয়াগুলো দেন, সাজেশন গুলো দেন, হুম ওইখান থেকে তো প্রায় মোটামুটি রিপিট মানে আমরা মানে একটু রিপিটেশন হয়, হুম রিপিট হয়, কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কি এই রিপিটের মানে পরিমাণটা কেমন, সংখ্যাটা তাই না? হুম কেমন, মানে এটা আসলে হয় কি না, কিরকম হয় আর কি, এরকম আর কি বড় ভাইদের কাছে একটু প্রশ্ন আচ্ছা, স্যার। হয়তো ফোর্থ ইয়ারটা বলা যাবে না, কারণ থার্ড ইয়ারে অনেকে আছে, সে থার্ড ইয়ারে মানে থার্ড ইয়ার পরীক্ষা দিয়ে ফোর্থ ইয়ারে, তারা হয়তো থার্ড ইয়ারটা বলতে পারবে, কারণ ফোর্থ ইয়ারে বলতে হলে জি স্যার, মাস্টার্স এরকম। প্রোগ্রাম কেউ নাই। আচ্ছা, ঠিক আছে। তারপর সামিয়া অলি সম্ভবত, আলী বা অলি। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলো। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি ফার্স্ট ইয়ারে, আমার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যেমন বিভিন্ন প্রশ্ন লিখি, ব্রড কোশ্চেন, তখন বিভিন্ন পয়েন্টের নাম দিয়ে দিই। তো এই পয়েন্টের নামগুলো কি আমরা রিডিং স্কিলেও ইউজ করতে পারি? রিডিং স্কিলসের কোন জায়গায় ইউজ করতে যাচ্ছ? পার্ট সিতে? পার্ট সিতে, হ্যাঁ, পার্ট বিভিন্ন সিতে পয়েন্টের নাম দিয়ে। তুমি, আচ্ছা, কে কেমনভাবে লিখেছিল সেটা আমরা দেখবো এবং কেমন পয়েন্ট পেয়েছিল সেটা একটু বলবা। যারা ভালো রেজাল্ট করেছো তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাকে, হ্যাঁ? আমি পরে সাপোর্টিভ কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে সুদেব, বলো। নমস্কার স্যার, নমস্কার। হুম আমার একটু মানে ফোর্থ ইয়ারের বড় ভাইদের একটু জানার ইচ্ছা যে স্যার যে আমাদের কোশ্চেন আনসার লিখে দেন, হুম হুম তারা কি মানে মানে স্যার যে কোশ্চেন আনসার গুলো লিখে দেন, ব্রড কোশ্চেন, তারপরে মানে ডিপ কোশ্চেন, শর্ট কোশ্চেন, এগুলা বিশেষ করে ব্রড কোশ্চেন গুলা স্যার যে লিখে দেন, মানে ওনারা কি মানে কিভাবে পড়ে, মানে হ্যাঁ জাস্ট মানে ওই অবিকল স্যারের প্রশ্নগুলো ওইভাবে কি পড়েন নাকি একটু জাস্ট ব্যতিক্রম সিস্টেমে ও পড়েন? মানে নিজের কারণ মতো আমি, নাকি মুখস্থ, তাই তো? হ্যাঁ, কেউ মুখস্থ করে নাকি জি স্যার, নিজের মতো করে লেখে? হ্যাঁ জি স্যার, আমি একটু চালাকি করছিলাম, আপনি কোশ্চেনগুলো না পড়ে আমি লেকচার থেকে বলছিলাম, না লেকচার থেকে একটু সহজ ভাষায় লিখছিল তো, হ্যাঁ যার হ্যাঁ কারণে আমি ধরা খেয়ে গেছি। আচ্ছা যেমন ড্রামাতে আমি সি প্লাস পাইছি, পোয়েট্রিতে সি পাইছি, অথচ আরো অন্যান্য আমাদের মানে সেকেন্ড ইয়ারে যারা আপনার সাথে মানে আপনার বের সামনে ভর্তি ছিলাম তারা অনেক ভালো রেজাল্ট করছে। হ্যাঁ তখন আমি বললাম যে একই সময় একই পড়া লাগতো, কিন্তু আমি মাঝখান থেকে ধরা খেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে স্যার এখন আমি দেখতেছি আপনার কোশ্চেনগুলো যারা যেভাবে লিখছে তারাই ভালো রেজাল্ট করছে, এই জন্য আর থার্ড ইয়ার আমি একটা লেকচার গাইডও কিনি নাই স্যার। আচ্ছা। সেটা এটা আমার আচ্ছা, দেখা যাক আমাদের ভিতর থেকে কেমন উত্তর আসে। এখন আচ্ছা মানে যারা এবার ফোর্থ ইয়ারে উঠছে ওই বড় আপু ভাইয়েরা কিভাবে থার্ড ইয়ারটা পার করছে এবং কিভাবে কোশ্চেন আনসার গুলো পড়ছে এবং ভালো রেজাল্ট করছে এটা একটু জানার ইচ্ছা স্যার। আচ্ছা, আর ঠিক আছে। কোশ্চেনটা তারা কিভাবে পড়ছে, আপনার কোশ্চেন গুলা মানে বহু ওইরকমই লিখছে নাকি মানে কিছু ধরেন 100%-এর মধ্যে 70% বা লিখছে বা 50% বা 60% লিখছে, এটা একটু জানার ইচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। মোসাম্মদ হাদিয়া আছো? হুম জি মোসাম স্যার। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি হ্যাঁ দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। হ্যাঁ স্যার আমার আসলে স্যার আমি প্রশ্নটা করার আগে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আমি দীর্ঘ সময় ধরে আপনার মানে লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস এগুলো করতে পারিনি, একটু সমস্যার মধ্যে ছিলাম। এখন স্যার অনেক পড়া জমে গেছে, হুম এইটা কিভাবে রিকভার করব? আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তো স্যার, এই জন্য হুম হুম করতে পারি নাই। আচ্ছা এইটাই আমার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, দেখি। তারপর হচ্ছে মাসুরা পুষ্প। হ্যাঁ, মাসুরা, তাই তো? আছো? জি স্যার। হ্যাঁ, বলো। জি স্যার। হুম স্যার আমি হচ্ছে নিউ ফোর্থ ইয়ারে। স্যার আমার আপনার কাছে একটা প্রশ্ন, হুম যে আপনারা যখন স্যার খাতা দেখেন হুম তখন ভালো মার্ক দেওয়ার ক্ষেত্রে স্যার কোন জিনিসগুলো দেখেন খাতার মধ্যে, যে এই জিনিসগুলো থাকলে ন্যাচারালি স্যার নাম্বারটা একটু বেশি দেন আপনারা, এরকম স্যার? এটা আমি বলি, প্রায় ক্লাসে বলে থাকি, সমস্যা নেই, আমি অবশ্যই বলবো। ওকে। হুম জি স্যার। আচ্ছা, তো ভেরি গুড। আমি মোটামুটি কিছু প্রশ্ন শুনলাম। আমরা প্রথমে উত্তরে আসি, তারপরে আবার যদি প্রয়োজন হয় আবারও কিছু প্রশ্ন নিব আমরা, ঠিক আছে? হ্যাঁ, তো স্যার এই ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো কি কি প্রশ্ন আমরা শুনেছি সবাই আমরা জানি। এখন প্রথমে ফোর্থ ইয়ারের কয়েকজন হাত তুলবা।
যেমন শিফাত, তারপর হচ্ছে আরও যারা আছো, যারা মোটামুটি একটু উত্তর দিতে পারবা এরকম একটু বলো। আর কে কে আছে? মৌলি আছে? জি স্যার আছি। হ্যাঁ, তারপরে হচ্ছে সবার নাম তো শান্ত আছো, শান্ত আছে, তাই তো? জি স্যার। তারপরে আমেনা আছে, হ্যাঁ, মাহফুজা আছে, মাহফুজা, মাহফুজা মনে হয় নাই, সংসারে ব্যস্ত থাকতে পারে। মাহফুজা আছে? আচ্ছা, মানে সবাই নেগেটিভ পজিটিভ সবই বলবা, হ্যাঁ, যে তোমার নেগেটিভ কি হয়েছে। আকিব টাকিব আছে? আকিব, আকিব এরা মনে হয় নাই, আছে? নাই মনে হয়। আচ্ছা, তো সবাই হয়তো যুক্ত হয়নি। ওকে, আছি স্যার। আকিব আছো? ও, আক্তারও, এই যে এস এম, ও এস এম দিয়ে শুরু, আমি এ দিয়ে খুঁজতেছি। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে শিফাত, তুমি বলো এখান থেকে যে কয়টা কোশ্চেন মোটামুটি এসেছে তার ভিতর থেকে যে কয়টা তুমি উত্তর দিতে পারো। তুমি প্রথমে খাতায় লেখা তোমার পয়েন্টটা কেমন ছিল একটু বলো। প্রথমে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যেহেতু এখন রেজাল্ট হয়নি, সেটা বলে তারপর তুমি তোমার উত্তরগুলো বলো। শিফাত, কি শুনতে পাচ্ছ? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। সরি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর গুড ইভিনিং সবাইকে। স্যার হচ্ছে আমি সবারই কোশ্চেন গুলো শুনলাম স্যার। সবাই সবার ওরা আমরা যখন ওদের অবস্থানে ছিলাম আমাদেরও একই রকমই কোশ্চেন গুলো ছিল। তো এর মধ্যে প্রথমেই হচ্ছে আশিকুর মনে হয় ছিল, ও দ্বিতীয় বর্ষে পরে। ওর প্রশ্ন ছিল যে একাডেমিক, তার আগে স্যার আমি বলিনি, আমি আমার ফার্স্ট ইয়ারে ছিল স্যার 3.0, সেকেন্ড ইয়ারে উঠে ওটা একটু ইমপ্রুভ হয়েছে, 3.25 হয়েছিল। আর থার্ড ইয়ারে এখনো রেজাল্ট তো দেয়নি, এখন বলতে পারছি না। তো কোশ্চেন যেগুলো শুনলাম স্যার, প্রথমে আশিকুর বলতেছিল যে একাডেমিক পড়া আর জবের পড়া, সে মনে হয় দ্বিতীয় বর্ষে পড়ে, কিভাবে সে বিষয়টাকে ম্যাচ আপ করবে আর কি। তো আপনি আমাদেরকে যেভাবে বলেন আমিও ওকে সেইভাবেই বলি যে একাডেমিক পড়ার যে রেজাল্টটা আসলে এটা তো আমরা ভবিষ্যতে গিয়ে আর চেঞ্জ করতে পারবো না। তো একাডেমিক পড়ার পাশাপাশি জবের পড়া করতে পারে, যেগুলো আছে একদম কনস্ট্যান্ট বিষয়, হয়তো ম্যাথ ট্যাথ এগুলো করতে পারে। কিন্তু এখনই মনে হয় সেই সময়টা এখনো মনে হয় পারফেক্ট এখনো হয়নি। ওটা ফোর্থ ইয়ারের শুরুতে বা থার্ড ইয়ারের শেষের দিক থেকে শুরু করলে ভালো হবে আর কি। তো এটা এখন থেকে না চিন্তা করে বরং রেজাল্টে ফোকাস করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের তুলনায় তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে আমি এখনো পরীক্ষা দিইনি, তবে তৃতীয় বর্ষে থেকে বলতে পারি যেটা হচ্ছে একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, আমাদের যে একই রকম চিন্তা ভাবনা থাকে ওটা একটু ভিন্ন, তার পরীক্ষার হলে গিয়ে আমরা এটা অনুধাবন করতে পারি আর কি। হ্যাঁ, যেটা আমরা করেছি আর কি। তো এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কোশ্চেন ছিল মনে হয় নীলা, খুব সম্ভবত। তো কোশ্চেন ছিল যে কোটেশনে কালার পেন ইউজ করে কিনা। তো সেক্ষেত্রে আমি বলি, আমি প্রথম বর্ষে যখন ছিলাম তখন আমি কোটেশনে কোনো কালার পেন ইউজ করিনি। আর দ্বিতীয় বর্ষে যখন আমি উঠেছিলাম তখন আমি কোটেশনে কালার পেন ইউজ করেছিলাম। তো আমার রেজাল্ট ইমপ্রুভ হয়েছিল। এখন কালার পেন ইউজ করার জন্য হয়েছিল কিনা সেটা আমি বলতে পারছি না, বাট আমি এটা করেছিলাম এবং আমি তৃতীয় বর্ষেও করেছি। হ্যাঁ, যদি সময় থাকে, এখন কথা হচ্ছে কালার চেঞ্জ করা আবার লেখা, যদি আমার কাছে সময় থাকে দেন আই ক্যান ডু দিস। বাট আমার যদি দেখা যাচ্ছে লেখা আমি কমপ্লিট করতে পারতেছি না, বাট আমাকে কোটেশনটা দিতে হবে, কোটেশন মার্কটা ভালো করে দিতে হবে। আর এবং কোটেশনটা যখন আমি দিব অবশ্যই আমার প্যারাগ্রাফে, দুটা প্যারাগ্রাফের মাঝখানে একটু জায়গা ফাঁকা রেখে আমি কোটেশনটা দিব, যাতে আমার কোটেশন এটা বোঝা যায়। সেটা আমি যে কালার দিয়ে লিখি তাহলে আমার ওটা বোঝা যাবে আর কি। এটা একটা বিষয়। আচ্ছা, কোন কালি তৃতীয় ইউজ কোশ্চেন করেছিলা ছিল শিফা? এখানে তুমি কোন কালি ইউজ স্যার করেছো? আমি স্যার গ্রিন, স্যার গ্রিন ইউজ কালার ইউজ করেছো, করেছিলাম। আচ্ছা। জি স্যার, জি স্যার। তৃতীয় কোশ্চেন ঝুমুর ছিল, ও হচ্ছে তৃতীয় বর্ষে পড়ে। কোশ্চেন প্যাটার্ন আসলে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে কোশ্চেন ভিন্ন হয় কিনা। হ্যাঁ, কোশ্চেন একটু চেঞ্জ আসে। যেহেতু আমরা থার্ড ইয়ারে উঠে গেছি, মানে তো আমরা এখন আর বাচ্চা টাচ্চা নাই, তো আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, সব কোশ্চেনই যে এরকম করবে তেমনটা নয়। দেখা যাচ্ছে যে স্যারের সাজেশনের একটা কোশ্চেন আসছিল, তো স্যারের সাজেশন থেকে কোশ্চেন যদি কমন না আসে, বাংলাদেশের কোথাও ওই সব মানে কোন সাজেশন থেকে কোশ্চেন আসবে না আর কি। হ্যাঁ, তো যদি কোনোটা উল্টাপাল্টা হয় তাহলে দেখা যাবে যে ওই সবটার মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। তো কোশ্চেন প্যাটার্নটা আমার এরকম মেন্টালি সেট আপ দিয়ে নিতে হবে যে আমি আমি পরীক্ষার হলে যাচ্ছি, আমি কোশ্চেন কমন পেতেও পারি নাও পারি। তবে হ্যাঁ,
দেখা যাচ্ছে যে আমি সবগুলো কোশ্চেন কমন পাবো না এমন হবে না, কিন্তু হয়তো দেখা গেল যে কোশ্চেন যদি একটু খুবই উল্টাপাল্টা করে হয়তো দুটা বা তিনটা। আমাদের এবার ড্রামা প্রশ্ন দিয়ে এবার একটু একটু ঝামেলা হয়েছিল প্রথম বর্ষে, আমরা প্রথম দিনের পরীক্ষাতে গিয়ে ধাক্কা খেয়েছি আর কি। তো ভেবেছিলাম যে কোশ্চেন কমন আসবে, খুব ভালো মতো লেগে প্রিপারেশনও সেই লেভেলের মেসি স্যারের। এর ফাঁকে একটু বলে নিই যে স্যারের কোশ্চেন আমরা হুবহু পড়ি কিনা বা মুখস্থ করি না, এবার মনে হয় সুদের খুঁজছিল কোশ্চেনটা। তো জি ভাইয়া, বিষয়টা জি জি হচ্ছে, জি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আমরা হুবহু, আসলে এটা সম্ভব কি বলতো থার্ড ইয়ারে এত পড়া। স্যারের সব থেকে আমি যেটা যেটা করতাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা স্যারের আমি হুবহুবই দেওয়ার চেষ্টা করতাম, ইন্ট্রোডাকশন এবং হচ্ছে কনক্লুশনটা। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি এটা প্রথম যে ড্রামা পরীক্ষা যে ছিল আমাদের, তখন আমি মানে কোশ্চেন প্রিপারেশন খুব ভালো হয়েছিলাম, যে কোশ্চেন গুলো পড়েছিলাম সবগুলোই আমি ভালো মতো পড়ে গিয়েছি যে আমি যেন লিখতে পারি। বাট পরীক্ষা হলে গিয়ে ইনভেশন করলাম যে কোশ্চেন অনেক উল্টাপাল্টা আসছে। বাট ওই সময় অতটুকু কম সময়ের মধ্যে ওটা ইনভেনশন করে আমার উত্তর লেখার ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে বলবো যে হচ্ছে কোশ্চেনের যেটা বিষয়, যেমন স্যার এখন পয়েন্ট পয়েন্ট আকারে দেয়, মেইন থিম পয়েন্টের ওই যে থিমটা থাকে, ওই থিমটা তুমি যদি তোমার ভাষায় লিখতে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি স্যারেরটা যদি তুমি লিখতে পারো হুবহু তাহলে তো ওখানে কথাই নাই, কারণ ওখানে ওটা স্যারের হচ্ছে কোশ্চেন হচ্ছে অ্যাডভান্স রাইটিং এ লেখা। হ্যাঁ, ওটা অনেকেই দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, তো যদি কেউ লিখতে পারে তাকে তো মোস্ট ওয়েলকাম, আর যদি না পারে তাহলে ওর মতো করেই লিখবে, বাট মেইন থিমটাকে ঠিক রেখে এবং কোটেশন গুলো যদি ঠিক মতো দেওয়া যায়, ইন্ট্রোডাকশন কনক্লুশন ঠিক মতো থাকলে একটা সুন্দর স্মার্ট অ্যান্সার হয়ে যাবে আর কি। তো এটাই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে কামালের কোশ্চেন ছিল দ্বিতীয় সেকে কি জানা ছিল দ্বিতীয় ক্লাস থেকে, মানে মানে বিসিএস এর প্রিপারেশনের কথা, এটা স্যারই উত্তর দিবে হয়তো। আর হচ্ছে শিহাব লিখেছিল যে হচ্ছে গ্রামারের অ্যাপ্লাই ও পারে না। তো এখন এটা আসলে প্র্যাকটিসের বিষয় ভাই। এখন তোমার যেহেতু সেন্টেন্সের সমস্যা, এই ক্ষেত্রে আমি তোমাকে একটা বইয়ের কথা বলতে পারি, যেটা আমি স্যারের কাছ থেকে শুনেছিলাম, যে লার্নিং ইংলিশ উইথ ইজি ওয়ে। হ্যাঁ, সদরুদ্দিন আহমেদ সম্ভবত রাইটারের নাম। এটা তুমি যদি পড়ো ওখানে হ্যাঁ বলো ভাই। ওই ভাই ওই বই আমার কাছে আছে বুঝছেন, আমি ওই ফার্স্ট ইয়ারে নিচ্ছি যখন স্যারের কাছে ফাইট করি, ওই ফার্স্ট আচ্ছা ইয়ারে আচ্ছা, মেলা আগে ওটাও পড়ছি, কিন্তু টাইম হচ্ছে ওই মানে অ্যাপ্লাই করা হয় না, মানে পড়ি কিন্তু জিনিসটা মাথাতে আছে কিন্তু তুমি সময় যখন নাও, হ্যাঁ ধরতে তুমি যায় তখন তাড়াহুড়া করো না, তুমি তাড়াহুড়া করো না, একটু সময় নাও, একটা করে সেন্টেন্স ধরে মানে প্যাটার্নটা ধরে ধরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স এলো, তাহলে তুমি আস্তে আস্তে পেরে যাবে। এটা মেইনলি প্র্যাকটিসের উপরে। যেহেতু এখন হুম, পরিস্থিতি এখন এমন দাঁড়াচ্ছে বুঝছেন, এখন ফার্স্ট ইয়ারের মানে ইমপ্রুভ দেওয়া লাগবে, আবার হচ্ছে সেকেন্ড ইয়ারের পড়াশোনা করা লাগবে। আমি এর মধ্যে কেমনে নিব, মানে এত বিপদের মধ্যে পড়ছি, মানে আগে ভাবতাম সব ওয়ার্ড গুলা জানলে তো আমার সাথে আর কেউ পারবে না, মোটামুটি পারে যাবো, মানে এইরকম আচ্ছা ধ্যান ঠিক আছে, ধারণা তাহলে নিয়ে এটা পড়ছি আমার। এখন আমি তো ভাই এত এই বিষয়ে দক্ষ তো নাই, এটা স্যারই এটার হয়তো উত্তর দিতে পারবে ভালো। তো এখন মোটামুটি আর কি যে কোশ্চেন ছিল, সাদিয়ার মনে হয় একটা কোশ্চেন ছিল যে দ্বিতীয় মানে পড়া তার অনেক জমে গিয়েছে। সে সম্ভবত দ্বিতীয় বর্ষে পড়ে, পড়া জমে গিয়েছে অনেক। এখন তুমি যদি থার্ড ইয়ারের কথা ভাবো বা থার্ড ইয়ারের সিলেবাসটা যদি তুমি দেখো, তোমার সেকেন্ড ইয়ারের সিলেবাসের থেকে আহ, প্রায় 2-3 গুণ কিন্তু বেশি। হ্যাঁ, তো তোমার পড়াটা কিন্তু অনেকটাই কম এখন। যদি তুমি এখন কোনো থার্ড ইয়ারের বড় ভাইয়ের সাথে কথা বলবো, আমরা ফোর্থ ইয়ারে আছি, আমরা থার্ড ইয়ারের থেকে আরো বেশি গুণ পড়াশোনা করতেছি। তো আমাদেরকে পড়তে হচ্ছে। হ্যাঁ, তো তোমার যতটুকু সময় আছে, অনেক এখনো যদি সময় আছে, তুমি যদি টেনশন ফ্রি করে এখনো শুরু করো এবং তোমার পড়াটা যদি কনসিস্টেন্সি থাকে, ধারাবাহিকতা থাকে, তাহলে দেখবা যে সময়ের আগে তোমার পড়াটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো হোপলেস হওয়ার কোনো কারণ ঠিক নাই। আছে। হ্যাঁ, একটু নিয়মিত একটু সময় ধরে একটু পড়ে ফেলো পড়াগুলো, আর নিয়মিত স্যারের ক্লাসগুলো, আমি বারবারই বলি যে ক্লাসগুলো যেন একটু মিস না হয়। ক্লাসগুলো থাকলে দেখা যায় যে অনেক পড়াই ক্লাসেই হয়ে যাবে হয়তো, বা দেখা গেল পরীক্ষার হলে কোনো একটা হেল্প হয়ে যায়। তো ক্লাসগুলো একটু করার চেষ্টা করো, আর নিয়মিত একটু পড়াটা কনসিস্টেন্সি করলে দেখবা যে পড়াটা শেষ হয়ে যাবে। তো মোটামুটি স্যার এগুলোই মনে হয় কোশ্চেন ছিল আর কি, আমি যতটুকু স্যার বললাম। আচ্ছা, তো ঠিক আছে, শিফাতকে অনেক ধন্যবাদ তার মতামত দেওয়ার জন্য। এখন এখানে আহ, শিফাতের পর আছে সাথী। সাথী কিছু বলতে চাচ্ছ? বলো। স্যার ওই যে বলছিল যে কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায়, আমি ফার্স্ট ইয়ার থেকে ভালো রেজাল্ট হয়েছিল না, সেকেন্ড ক্লাস এসেছিল, কিন্তু সেকেন্ড ইয়ার উঠে যেটা আমি দেখলাম যে মানে পয়েন্ট আকারে লিখতে হবে, তাহলে স্যাররা মানে বেশি ফোকাস করে, পয়েন্ট আকারে লিখতে হবে আর হচ্ছে প্যারা প্যারা করে লিখতে হবে, তাহলে আমার মনে হয় যে বেশি মার্ক পাওয়া যায়, আর অবশ্যই কোটেশন দেওয়া লাগবে।
এইটুকুই কোটেশনগুলো মানে তুমি ইমপ্রুভ কিভাবে লিখতে? করেছিলাম। সেকেন্ড ইয়ারে আমার ফার্স্ট ক্লাস এসেছিল, ওটা বুঝেছি। আর কিভাবে ওইটা বুঝতে হবে, লেখাটা স্পষ্ট করে লিখতে হবে, প্যারাটা মাস্ট দিতেই হবে। আর পয়েন্ট পার্ট সি তে পয়েন্ট দেওয়াই লাগবে, আর পার্ট বি তেও যদি ভালো কেউ মার্ক পেতে চাই মিনিমাম 3টা পয়েন্ট থাকা লাগবে। আর ইন্ট্রোডাকশন আর কনক্লুশন তো লাগবেই। আচ্ছা, তোমার প্রশ্ন হলো যে তুমি কোটেশন কেমন দিছিলা, কোটেশন কতটুকু দেওয়া আছে? আমি তো অনেকগুলো কোটেশন দিই, তার ভিতরে তুমি কেমন দেওয়া, এটা অনেকের প্রশ্ন। লিখতে লিখতে মানে আমি এইভাবে দিয়েছি যে শব্দ আর মনে থাকে না, লিখতে লিখতে যে যেই প্যারার সাথে যে এই কোটেশনটা যায় সেইভাবে দিয়েছি যে এই প্যারাটায় হয়তো ওই কোটেশনটা মানে মিলে যায়, এইভাবে দিয়েছি। কারণ শব্দ আর মুখস্থ করা অসম্ভব, হুবহু লেখা যাবে না। আর হচ্ছে অবশ্যই আমি কোটেশন একটু প্যারার ভিতরে লিখতে হবে, কোটেশন মার্ক দিয়ে। কালার পেন ইউজ করলে ভালো হয়, কারণ ওটা চোখে লাগে। আর অবশ্যই ফাঁকা জায়গায় লিখতে হবে। আচ্ছা আচ্ছা, শিফাতের কাছে একটা প্রশ্ন। সে জি স্যার। তুমি একটা বড় কোশ্চেনে মানে কেমন কোটেশন ইউজ করেছো? স্যার আমি সেকেন্ড ইয়ারে স্যার অনেক কোটেশন ইউজ করেছি স্যার। আমি সেকেন্ড ইয়ারে যখন আমি রোমান্টিক পোয়েট্রি লিখেছিলাম স্যার, এখানে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারেও স্যার কোটেশন দিয়েছিলাম স্যার। আমি আপনি যে কোটেশন গুলো দিয়েছিলেন আমি কোটেশনে ফোকাস করেছিলাম অনেক। আর আমার ওই যতটুকু মনে পড়ে আমি প্রায় সেকেন্ড ইয়ারে পোয়েট্রির জন্য আমি 80টা কোটেশন মুখস্থ করেছিলাম, ড্রামার জন্য প্রায় 42টার মতো কোটেশন আমি করেছিলাম। থার্ড ইয়ারেও আমি দিয়েছি স্যার কোটেশন যতটুকু পেরেছি। তো কোটেশন আমি ইউজ করেছিলাম স্যার। আচ্ছা, আরেকটা আমি বিষয় হলো তোমার যতটুকু পেরেছি ফার্স্ট করেছি। ইয়ার, হ্যাঁ ফার্স্ট ইয়ারের সাথে এখন একটু বলি, যেহেতু কোশ্চেন আনসার গুলো আমি দিই, এটার উপর একটা ছেলেমেয়ে প্রায় জি স্যার। প্রশ্ন করে, ঠিক আছে? তো যে তোমার যেহেতু জি স্যার। ফার্স্ট ইয়ারে আমি তোমাদেরকে কোনো কোশ্চেন আনসার দিতাম না, তোমরাই তৈরি করতা, তাই না? আমি জি তোমাদের স্যার। ফার্স্ট জি ইয়ারে স্যার। কিন্তু কোনো কোশ্চেন আনসার দেই নাই, সেকেন্ড ইয়ার থেকে মনে হয় দেওয়া জি শুরু স্যার। করেছি, তারপরে মনে হয় সবগুলো দিতে পারিনি সেকেন্ড ইয়ারে। হ্যাঁ স্যার পোয়েট্রিতে একটু প্রবলেম হয়েছিল হ্যাঁ, স্যার। মানে কিছু আমি তাছাড়া দিতে, আমি তবে সবই থার্ড দিয়েছি। ইয়ারে দিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ, কারণ আমি তোমাদের ব্যাচটাই যেহেতু আমাদের শুরু, সবসময় শুরুতেই যেহেতু আমাকে ইয়া করতে হয়, তো সেই হিসাবে তোমার কেমন মনে হয় যে এই যে আমি যেভাবে বলি যে নোটগুলো অন্তত কেউ যদি 60-70%ও দিতে পারে, তাও একটা ভালো রেজাল্ট হবে বলে আমি আশা জি করি। স্যার। এই কথাটা আমার কতটুকু জি যৌক্তিক? স্যার। আমি যে স্যার বলি সেই আমার ক্ষেত্রে যে আমি বলবো স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সেক্ষেত্রে যেটা বলবো স্যার, প্রথম বর্ষে যেহেতু স্যার আমরা নিজেরাই কোশ্চেন আমরা করেছি, আপনি ওটাকে দেখেছেন, দেখে আবার আপনি আমাদেরকে ওটা করতে বলেছিলেন। তো দ্বিতীয় বর্ষে যখন আমরা কোটেশন আপনার যখন স্যার হচ্ছে পাইলাম, কোশ্চেনের অ্যান্সার পেলাম স্যার, তখন আমি একটা জিনিস খেয়াল করেছি স্যার, যে আমরা যে কোশ্চেন গুলো লিখতাম সেটাতে স্যার কোনো ইন্ট্রোডাকশন ছিল না। আমি যে কোশ্চেন লিখতেছিলাম সেটার কোনো ইন্ট্রোডাকশন ছিল না। আমার কোশ্চেনের মধ্যে কোনো মানে একটা যে ফ্লো থাকে, কোহেশন কোহেরেন্স নাই, আমি কোন টপিকে লিখতেছি কোনোটার সাথে কোনোটার মিল ছিল না। বাট আমি যখন সেকেন্ড ইয়ারে কোশ্চেন যখন পেলাম আমি একটা অর্গানাইজড একটা অ্যান্সার পেয়েছি, যে এবং আমি এটা দেখে কোশ্চেন দেখে বুঝতে পেরেছি যে আচ্ছা আমার ইন্ট্রোডাকশনটা পড়লে আমি মোটামুটি বুঝতে পারতেছি যে আমার ভিতরে কি লেখা থাকবে। তো যারা 60%ও যদি লিখে স্যার, যেটা আমি বিশ্বাস করি এবং আমি তো করেছি সেকেন্ড ইয়ারে, তো অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে, ফার্স্ট ক্লাস তো চলেই আসবে। তো অবশ্যই আপনি যেটা কোশ্চেন দেন স্যার, আমি সেটা এখানে স্যার আপনাকে আমি করতেছি না, মানে বিষয়টা আমি যেটা ফিল করছি সেটাই বলছি, যে আহ, আমি সেকেন্ড ইয়ারে যখন কোশ্চেন গুলোর অ্যান্সার লিখলাম বা কোশ্চেন গুলো, বা আমরা ফার্স্ট ইয়ারে যখন যে রাইটিং স্কিল মানে ইন্ট্রোডাকশন টু রিডিং এন্ড রাইটিং স্কিল যখন করেছিলাম, ওখানে আমরা দেখছিলাম একটা এসে লেখার ক্ষেত্রে একটা মানে একটা টপিক প্যারাগ্রাফ থাকবে, তারপরে তোমার আমাদের হচ্ছে থাকবে বডি প্যারাগ্রাফ থাকবে, কনক্লুশন থাকবে। তো এই জিনিসটার আমি ইমপ্লিমেন্টেশন সেকেন্ড ইয়ারে আপনার কোশ্চেন অ্যান্সারে পেয়েছিলাম। যেহেতু আমরা ব্রড কোশ্চেন গুলো লিখি, এগুলো তো হচ্ছে আমাদের একটা এসেই থাকে, এসেই লিখতে হয়। তো এই জিনিসটা আমি পেয়েছিলাম প্রপার, যে না এটা ঠিক আছে, এবং আমার কাছে স্ট্রাকচারটাও আমি বুঝেছিলাম যে এইভাবেই লিখতে হবে। তো আমার কাছে যেটা স্যার মনে হয়েছে যে যদি কেউ এটা করে স্যার, তার জন্য ভালো হবে আর কি, সে ভালো রেজাল্ট করবে, আমি করেছি আর কি। আচ্ছা ঠিক আছে। তারপরে শান্ত কিছু বলবা? শান্ত। জি স্যার। হুম স্যার প্রথমে একটা আপু প্রশ্ন করেছিল যে সে অনেক পিছিয়ে গেছে কাভার আপ করার ওইটা কি। এর জন্য কাভার আপ করার একটা বেস্ট ওয়ে হলো যে প্রশ্নগুলা ইমিডিয়েটলি পড়া, আর যে টাইমটা, যে পিছনে যে টাইমটা দেওয়া হয় নাই এটা অবশ্যই তার এখন দিতে হবে কনসেপ্টগুলো বোঝার জন্য। আর যে টপিকে তার সমস্যা, স্যারের অবশ্যই ভিডিও ক্লাস লাইভ ক্লাসগুলো আছে সেগুলো দেখে, আর যে প্রশ্ন দিয়ে থাকে সেই প্রশ্নর শিটগুলো পড়ে ফেলা,
আর কোশ্চেন পড়ার যে একটা ব্যাপার হলো, দেখা যায় যে প্রথমবার পড়লে কোশ্চেনটা মাথায় আসে না, বা 2-3 বার পড়লেও মাথায় আসে না, কিন্তু এটা রিভাইজের উপরে রাখতে হবে ব্যাপারটা, যে আজকে দেখলাম কালকে দেখলাম, এভাবে কন্টিনিউয়াস একটা রিভাইজ দিলে প্রশ্নটা মাথায় সেট হতে একটু যেহেতু টাইম নেয়, আস্তে আস্তে এটা হয় যে কাভার আপ করার যে ব্যাপারটা, তার এখানে সময় দিতে হবে, এবং আস্তে আস্তে তার এই যে পিছনের যে ফেলে আসা পড়াটা, এটা তার নিজের প্রচেষ্টায় উঠাইতে হবে। আর দ্বিতীয় আরেকজনের হয়তো ছিল যে বিসিএস এর যে ব্যাপারে, এখন এগুলার ডিপেন্ড করে ডেডিকেশনের উপরে, যে অবশ্যই যে ফোর্থ ইয়ারের পরে, যেহেতু ফোর্থ ইয়ারের সার্টিফিকেটটা দিয়ে আমরা বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, আর সেক্ষেত্রে দেখা যায় যে কিছু আমাদের যে বেসিক যে গ্রাউন্ডটা, সেটা স্ট্রং হওয়াটা অবশ্যই জরুরি। এখন তার যদি কোর্সের পড়া পড়েও তার হাতে যদি এক্সট্রা সময় ব্যয় করার মতো থাকে, তার মধ্যে যদি সেই রকম ডেডিকেশন বা সেই রকম স্পিরিটটা থাকে, তো অবশ্যই তার আস্তে আস্তে এটা চালিয়ে যাওয়াটাই বেটার আপাতত। আর যদি সে মনে করে যে না, আমি কোর্সের পড়া দিয়ে উঠতে পারতেছি না, সময় নেই, তাহলে অবশ্য তার জন্য এটা ঠিক হবে না, আগে তার কোর্সের ইয়াটা কাছাইতে হবে। আর প্রশ্ন লেখার যে স্যার ক্যাটাগরিটা পরীক্ষায় হতে পারে, সেটা স্যার আপনি যেভাবে দিয়ে থাকেন, বা যেভাবে একটা ফর্মের স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা হয়, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, আর প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে ব্রড কোশ্চেনে 4 থেকে 5টা কোশ্চেন ঠিক আছে, এনাফ। আবার কারো যদি লেভেল আরেকটু অ্যাডভান্স থাকে, সে আরেকটু বেশিও দিতে পারে। আর কোটেশনের কালিটা নীল কালিটাই হওয়াই উত্তম, কারণ ওইটা ইজিলি একটা আই ক্যাচিং হয় স্যারের ক্ষেত্রে, আর কালো কালিতে থাকলে হয়তো মিশে যায় ব্যাপারগুলা। তো স্যার এইভাবে একজনে কোশ্চেনটা ডেকোরেশন করতে পারে। আর এই তো স্যার স্যার আর আমার ফার্স্ট ইয়ারে ছিল 3.33, আর সেকেন্ড ইয়ারে ছিল 2.88। সো এইখানে আরেকটা স্যার ব্যাপার রয়েছে, যে সেকেন্ড ইয়ারে সো কম কেন, যেহেতু অবশ্য এই যে টাইম দেওয়ার ব্যাপারটা, যে আমি ফার্স্ট ইয়ার অবশ্য হয়তো যেই সময়টা দিছিলাম, যেই আমার ইয়াটা ছিল, প্রচেষ্টাটা ছিল, হয়তো সেকেন্ড ইয়ারে সেই আমি আউটপুটটা আমার তখন আর দিতে পারিনি। So it's all about that how much time you invest in your studies, and day by day you will learn everything gradually, and you shouldn't rush of learning anything quickly. You have to give proper time and acquiring knowledge or information day by day, and practicing to increase your level. And if anyone have any grammatical problem or other making sentence or speaking, so it's all depend on practicing, because English, or talking in English, or making proper sentence, correct grammatical sentence, it's like shaving one's beard. So no matter after you shave, your beard will grow again. So you have to again shave it. So you have to keep the practice continue. So thank you, sir. ওকে, থ্যাংক ইউ শান্ত, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে মোটামুটি আকিব কিছু বলবা? আকিব? জি স্যার। হ্যাঁ বলো। আমি সর্বপ্রথম স্যার আমি আর ফল্ট গুলো বলতে চাই। আপনি জানেন যে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 2 ইয়ারে হায়ার সেকেন্ড ক্লাসের উপর তুলতে পারি নাই, মানে ফার্স্ট ক্লাস তুলতে পারি নাই। এর মূল কারণ ছিল স্যার হচ্ছে হ্যান্ড রাইটিং। আপনিও জানেন, আমাকে প্রচুর বলছেন স্যার যে আমার হ্যান্ড রাইটিংটা ফিক্স করার জন্য। যাই আমি চেষ্টা করছি, কিন্তু হয়নি। এজন্য আমি জুনিয়রদের বলবো যে হ্যান্ড রাইটিংটা অনেক সুন্দরভাবে করতে হবে। স্যারদের মন জয় করতে হলে, প্রশ্ন ভালো মার্জিত একটা মানে অ্যান্সার লেখার জন্য হ্যান্ড রাইটিংটা সুন্দর করতে হবে। আর আপনি যে কোশ্চেনের অ্যান্সার গুলো দিছিলেন, আমি কিন্তু ওইগুলোকে ফলো করছি স্যার, কিন্তু 30% কিংবা 50% উপর ফলো করিনি। আপনি জানেন স্যার, আমি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর বেশি ইয়েছিলাম, যে আমি নিজের মতো করে একটু লেখার চেষ্টা করবো। এর জন্য আমি কিন্তু ধরা খাইছিলাম আজকে। আপনাকে যদি আমি 50% এর উপরে ফলো করতাম, তাহলে কিন্তু আমার এই প্রবলেম গুলো হইতো না। জন্য আমি ওদেরকে বলবো, তোমরা তাকে ফলো করো, আরো বেশি পরিমাণে চেষ্টা করো, আর হাতের লেখাটা অনেক সুন্দর করে লেখার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা ফার্স্ট ক্লাস পাবে। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। তারপরে রিমা বলো কিছু। রিমা? নমস্কার স্যার, আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট।
বলো। স্যার আমার সমস্যাটা একটু ব্যতিক্রম ধর্মী। এটা হচ্ছে আমি মানে প্রত্যেকটা লাইভ ক্লাসে আমি যুক্ত থাকি, কিন্তু সমস্যা কি মানে আমি 5-10 মিনিটের মতো মনোযোগ থাকে, তারপরে এত পরিমাণ ঘুম আসে মানে কি বলবো, আমি মনোযোগী রাখতে পারি না। তো এই কারণে হচ্ছে অনেকদিন করছি কি মানে চোখে মুখে জল দিয়ে বসি, চা খেয়ে বসি, এমনকি দিনেও একটু ঘুমাই নি যাতে রাতে ক্লাস টাইম অন্তত আমার ঘুম না আসে। কিন্তু মানে সেই ক্লাসে এসে মানে এত ঘুম আসে মানে আমি কি মানে কোনোভাবেই কাটাতে পারি না। তারপরে হয় কি আমি পরের দিন আবার রেকর্ড ক্লাস করি, মানে যা আগের ক্লাসটা আমার আবার করা লাগে, এই কারণে টাইমটা বেশি চলে যায়। আবার ওই যে লাইভ ক্লাসে তো আমার ক্লাস টাইমেই ক্লাসটা শেষ হয়ে যায়, কিন্তু পরের দিন করতে গেলে হয় কি মানে অনেক বেশি টাইম লেগে যায়। তো যার কারণে ওই একটা টপিক শেষ করতে করতে ধরেন আপনার আরেকটা টপিকই শেষ হয়ে গেল, মাঝখানে আমার ওই টপিকটা গ্যাপ হয়ে যায়। তো এই কারণে মানে সেকেন্ড ইয়ারে তো পুরোটা সময় এরকম করতে করতে হয়েছে কি ওই পরীক্ষার আগ পর্যন্ত সব টপিক শেষ হয়ে গেছে, কিন্তু আমার কোশ্চেন প্র্যাকটিসটা সেরকম ভালোভাবে হয় নাই। যার কারণে আমার এক্সাম টাইমে সব টপিক মাথায় আছে, কিন্তু ওই আমি কোশ্চেন মানে আমি খাতায় তুলে দিয়ে আসতে পারি না কোশ্চেন প্র্যাকটিসের জন্য। এই কারণে স্যার রেজাল্ট তো অনেক খারাপ আসছে। এখন এই স্যার ঘুমের এই সমস্যা। ক্ষেত্রে স্যার আমি আমি একটা স্যার হচ্ছে করেছিলাম, আমার এরকম হয়েছিল সেকেন্ড ইয়ারে থাকতে স্যার, যে হিস্ট্রির কিছু ক্লাস আমার স্যার ওই সময় আমি মিস করে ফেলেছিলাম, মানে আমার অসুস্থতার কারণে স্যার। তো ক্লাস কিছু জমে গিয়েছিল, তো সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম স্যার, আমি ক্লাসগুলোকে আমি কোন কোন ক্লাসটা আমার মিস গিয়েছে ওটা আমি হচ্ছে খাতায় নোট ডাউন করেছিলাম, এবং কত নাম্বার ক্লাস আপনি ক্লাস নাম্বার লিখে দিতেন, যে এই এই ক্লাসগুলো আমি আমি হচ্ছে সিরিয়াল করেছিলাম, শর্ট লিস্ট করেছিলাম যে আমার এই ক্লাসগুলো পড়তে হবে আবার। তো সেক্ষেত্রে আমি করেছিলাম হচ্ছে সময় নিয়ে আমি ক্লাসগুলো একদিনে দুটা করে করার চেষ্টা করেছি, যেহেতু আমার হিস্ট্রি বিষয়টা আমি ওই সময় যেহেতু একটা মিস হয়ে গেলে, যেহেতু এটা একটা ক্রোনোলজিক্যাল বিষয়, তো দেখা গেছে যে আমার ওটা মিলাতে পারতেছিলাম না, তখন আমি আমার ক্লাসগুলো যখন করলাম ওই উইলিয়াম জি লং এর বইটা ধরে ধরে, তো আমার দেখা গেছে যে আমি ক্লাসগুলো করে ফেলার কারণে হয়ে গিয়েছে। এখন ডেডিকেটেড থাকতে হবে, ঘুম ধরবেই আর কি, রাতের বেলা ক্লাসে ঘুম ধরবে, কিন্তু যেহেতু জিনিসটা ইম্পর্টেন্ট আমার জন্য, তো আমাকে একটু বেশি বেশি ডেডিকেটেড থাকতে হবে যে না আমাকে এটা করতে হবে ক্লাসটা। হ্যাঁ, বা রেকর্ড দেখা গেল যে হচ্ছে না, বাট রেকর্ড ক্লাসটা যদি কেউ দেখে নাই পরে সময় লাগলেও একটু করে নিতে হবে কষ্ট করে হলে। আচ্ছা, তো ভেরি গুড। আর কেউ ছিলা উত্তর দেওয়ার মতো? রিমা তো গেল, তাই তো? আচ্ছা, মৌলি একটু বলো দেখি, মৌলি তোমার মতামত দাও একটু। জি স্যার। স্যার আমি তো বলবো যে ফার্স্ট ইয়ারে তো অত ভালো বুঝে উঠতে পারছিলাম না, তবুও স্যার নিজের মতো করে চেষ্টা করেছিলাম, তো আমার 3.04 হয়েছিল। তো সেকেন্ড ইয়ারে একটু বুঝে ওঠার পরে তো আমার 3.33 আসলো। তো আমার মনে হলো যে আপনি ফার্স্ট ইয়ারে বলেছিলেন যে ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন, মানে এই তিনটা যদি তোমরা মিলিয়ে লিখতে পারো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। তো আমি সবসময় মানে শর্ট অথবা ব্রডের ক্ষেত্রে এটা অবশ্যই ফলো করি যে ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশনটা মেনটেন করার। আর আমি হচ্ছে পয়েন্ট আকারে লিখি। আপনি যেগুলোর পয়েন্ট দেন না স্যার ওইগুলো আমি চেষ্টা করি নিজে নিজে, মানে ওই প্যারা প্যারা করে দেন তো ওইগুলো আমি পয়েন্ট করি, আসলে পয়েন্ট করে পড়লে আমি আসলে ভালো মনে রাখতে পারি। ওরকম প্যারা তো একটা পড়তে মানে আমার কষ্ট হয়। তো আপনার ওই কোশ্চেন থেকে আমি হচ্ছে পয়েন্ট করি নিজে নিজেই, মানে ওইটার পয়েন্ট কি নাম দেওয়া যায় ওরকম করে তো আমি লিখি। সেকেন্ডারি হিস্ট্রিতেও, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারও স্যার ওইখানে আপনি যে কোশ্চেন দিতেন, তো ওইগুলা থেকে আমি হচ্ছে পয়েন্ট করে করেও লিখেছি অনেকগুলা। আর থার্ড ইয়ারের ক্ষেত্রে বলবো এক্সাম দিয়ে যা বুঝলাম, মানে তারা জিজ্ঞেস করলো যে মানে প্রশ্ন কেমন হচ্ছে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে ড্রামা, নোভেল আর লিঙ্গুইস্টিক এই তিনটা হচ্ছে একটু কঠিন এসেছে। তো তোমরা নোভেলের অবশ্যই টেক্সট পড়ো, নোভেল যদি ভালো করতে চাও। আমরা তো নোভেলে ব্রিফে খুবই ধরা খাইছি এবার, মানে আমাদের বেশ মাথা ঘুরছিল নোভেলের দিন। তো তোমরা নোভেলটা ভালো করে পড়ো। আর ড্রামার কিন্তু আমাদের হচ্ছে ব্রডে হচ্ছে খুবই কম পড়েছিল, কিন্তু স্যারের যে কোশ্চেন গুলো স্যার দেয় তোমরা যদি সেগুলো সব মানে একবার করে হলেও রিডিং পড়ো তাহলে তোমরা লিখতে পারবা ইনশাল্লাহ। আর লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে তোমরা অবশ্যই টেক্সট পড়ো, কারণ টেক্সট থেকেই সব আসছিল, যারা টেক্সট পড়েছে তারা ভালো করবে। ওকে, আচ্ছা। আর কোটেশন কেমন দিলে? কোটেশন নিয়ে প্রশ্ন অনেক হয়। হ্যাঁ, তোমরা কোটেশন কেমন, একটা ব্রড কোশ্চেনে কেমন পরিমাণ কোটেশন দিলে?
স্যার আমি কিন্তু সেকেন্ড ইয়ারে কোটেশন খুব একটা বেশি দিয়েছিলাম না, মানে সেকেন্ড ইয়ারে আমি কোটেশন মানে যে অনেকগুলো দিতে হবে এগুলো খুব একটা বুঝতাম না, তবুও আপনি দিতেন তো পড়তাম, আমি 2-3টা মতো এরকমই দিয়েছিলাম, তবুও তো রেজাল্ট ভালোই আসছে। থার্ড ইয়ারে অবশ্য অনেক স্যার অনেকেই লেখার চেষ্টা করেছি, কিন্তু সেকেন্ড ইয়ারে আমি খুব একটা বেশি লিখি নাই, মানে আমার মতে স্যার আমি হচ্ছে ভুলে যাই, মানে আমি যে লিখবো স্যার আমার না প্রথম লাইনই মনে পড়ে না কোটেশনের, এরকমও হয়েছে অনেক। তো আমি প্রথম লাইন মনে না পড়লে তারপরে গুলো যদি মনে করেন আপনি 5 লাইনে দিলেন, প্রথমটা মনে নাই তো কি হয়েছে, আমি তারপরে 4 লাইনই দিয়ে দিই। তো এরকমও হয়েছে অনেক আমার সাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। তো আর কোটেশন দিতে গিয়ে কালি কি ইউজ করেছো? স্যার আমি ব্লু কালার ইউজ করি। আচ্ছা, আর একটা বিষয় হলো ম্যাটাডোর। পেজের ব্যাপারটা আসে, হ্যাঁ। এক্ষেত্রে একটা ব্রড কোশ্চেন আনসার তুমি ধরো সেকেন্ড ইয়ারে কত পেজ লিখেছিলা, তোমার একটা আইডিয়া? কিভাবে বলা যায় না স্যার, ডিপেন্ড করে টাইমের উপরে। স্যার আমি তো প্রথম কোশ্চেনটা অনেক ভালো লিখে ফেলি, সেটা তো 7 পেজ হয়ে যায়, এরকমও হয়েছে, মানে এ পেজ ওই পেজ এরকম করে। তো গুলো আবার ছোট হতে হতে দেখা যাচ্ছে যে লাস্ট মানে 5 নম্বর কোশ্চেনটা টাইম অল্প থাকে, তো পরে ওইদিকে দেখা যায় যে 4 পেজ এরকম হয়ে যায়, 5 পেজ এরকম। আচ্ছা, তো পেজ নিয়ে অনেকে কোশ্চেন করে, স্যার পেজ গুনে কত পেজ লিখলে বেশি মার্ক হবে, এগুলো আসলে বলা যায় না, ঠিক আছে। হ্যাঁ, কেউ দেখা যাচ্ছে 7 পেজ লিখেছে ভালো মার্ক পাচ্ছে না, আরেকজন দেখা যাচ্ছে 5 পেজ লিখে ভালো মার্ক পাচ্ছে, সেটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। আরো কয়েকজনকে একটু খুঁজতেছিলাম যারা মোটামুটি আমাদের এখানে 3.50 বা 3.40 আছে, অনেকে তো যুক্ত হয়নি, কয়েকজন যুক্ত হলে আর একটু ভালো ইয়া পাওয়া যেত। আচ্ছা, তো অনেকেই মতামত দিয়েছো, আরো যদি কোশ্চেন থাকে এখন বলো। হ্যাঁ, ঐশী আছে তাই তো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে 3.46 পেয়েছিলাম, মানে আমি আপনার সব ভিডিওই ফলো করতাম, মানে একদম ফার্স্ট ইয়ারে যেদিন ভর্তি হয়েছি ওই দিন থেকে কি কি বই কিনতে হবে, তারপর আপনার গ্রামারের বিভিন্ন ক্লাস, মানে আমি প্লে লিস্ট খুঁজতাম, যে মানে ওই প্লে লিস্টে সবগুলো দেখতাম ক্লাস। আর মানে সময়ের জন্য আমি মাঝে মধ্যে মানে মানে স্পিড বাড়িয়েও দেখছি, মানে যেমন 2 ঘন্টার ক্লাস আমি মানে দ্বিগুণ করে দেখছি। আচ্ছা, তো তোমার লেখার সিস্টেমটা একটু বলো, তুমি কিভাবে লিখেছো, বিশেষ করে ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন গুলো, তোমার লেখার ইয়াগুলো একটু বলো। মানে আমি চেষ্টা করতাম ব্রিফ গুলো যাতে ভুল না হয়, মানে মানে সারাদিন মানে ব্রিফ গুলো অনেক প্র্যাকটিস করছি। কেমন ব্রিফ তুমি করতে পেরেছিলা ফার্স্ট ইয়ারে? মানে সেট সাজেশন থেকে পড়ছি, আর মানে শর্ট প্রশ্নগুলো মানে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা, আর ব্রড গুলা মানে মানে আধা ঘন্টার ভিতর যে কয় পৃষ্ঠা লেখা যায়, হ্যাঁ, যেটা বলা মানে হয় তাই তো, যে আধা ঘন্টা টাইম নিয়ে হ্যাঁ যতটুকু লিখতে পারবো, মানে একটা লেন্থ যাতে নির্দিষ্ট থাকে। প্রথম প্রশ্নটা 5 পৃষ্ঠা হয়েছে, আবার লাস্টের গুলো 1 পৃষ্ঠা হয়েছে এরকম। আর কোটেশন একটা করে দেয়, মানে মানে একদম যেগুলো মানে মনে থাকে ওইগুলো একটা করে দিছি, আর মানে যেগুলো মনে থাকে না ওইগুলো মানে কারোর কাছ থেকে হেল্প নিছি। মানে এমন আছে একটা কোটেশন আমার মনে আছে, আমার ফ্রেন্ডের মনে নাই, এরকম মানে সমন্বিত ভাবে করেছো। তবে কোটেশন হ্যাঁ, প্যারাগ্রাফ অনুসারে কেমন কোটেশন দিয়েছো? আর মানে প্যারাও লিখছিলাম, মানে ইন্ট্রোডাকশন কনক্লুশন এগুলো সহ। আর আমার আরেকটা মানে মানে যেটা মনে হয় যে বাংলা সাবজেক্ট 2টা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, এখানে গড় রেজাল্টের জন্য আমি বারবারই বলি, হ্যাঁ এই সাবজেক্ট দুটো এত বেশি গুরুত্বপূর্ণ তোমার গড় রেজাল্টের জন্য, কারণ নন মেজর বলে কোনো সাবজেক্ট নাই কিন্তু তোমাদের। সবাই নন মেজর করো, কিন্তু নন মেজর বলে কোনো সাবজেক্ট নাই কিন্তু, ঠিক আছে তো? সব মেজর, সেই হিসাবে প্রস্তুতি নিতে হবে। আর এ কারণে আমি অনেক লেখার প্র্যাকটিস করছি, মানে আমার তো প্রায় 9-10টা খাতাই শেষ হয়ে গেছে, মানে অনেক প্রশ্নগুলো বারবার লিখছি যেগুলো আর কি কমন। মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এইটারও তো মানে অনেকবার দেখতেছি, মানে আপনার আগের সেশনে যে এখন তো আমাদের ক্লাস নেই, মানে আপনার 21-22 শেষ মানে সেশনের যে ক্লাসগুলো মানে ওইগুলো দেখতেছি, মানে অনেক চেষ্টা করছি। হ্যাঁ, এটা চেষ্টা থাকতে হবে। এই যে তোমার যে আগ্রহটা সবাই নিশ্চয় বুঝতে পেরেছো যে সে কি বলতে চাইলো। মানে আমি মানে আপনার রেকর্ডিংটা মানে চালাই, আর মানে বইয়ের দিকে তাকাই তাকাই পড়ি, মানে এরকম। আপনি তো একটু বই লাইন ধরেই পড়ানো, যে উইলিয়াম চেলং এর এটা ফার্স্ট ইয়ারেও পড়ছি, মানে বিভিন্ন ওই যে ফ্রান্সিস বেকনের ওই বইগুলো, ওগুলো তো মানে অফ স্টাডিজ, মানে ওইগুলো মানে কোনো জায়গায় তো ওরকম লাইন বাই লাইন পড়ায় নাই, মানে আপনার রেকর্ডিং আমি বইতে দাগাই দাগাই পড়ছি এরকম।
তারপর আপনি বিভিন্ন গ্রামারের সেন্টেন্সের মানে ভিডিও করছেন ওইগুলো মানে ওগুলো। আচ্ছা, তো অনেক ধন্যবাদ ঐশীকে। আহ, আপু, সুমাইয়া, আপনি কোন প্যাটার্ন ফলো করতেন, এবিসি অর এসিবি? এবিসি মানে? অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ব্রিফ, বর্ড, শর্ট এভাবে লিখতেন না হচ্ছে ব্রিফ, শর্ট, বর্ড? মানে আমি যে কলেজে পড়ি পাথরঘাটা কলেজে, এখানে স্যার বলছে যে মানে সিরিয়াল মেনটেন করলে স্যারদের আর কি দেখতে সুবিধা হয় খাতায়। হ্যাঁ, মানে প্রথমে ব্রিফ মানে উপরে পার্ট সি, তারপর অ্যান্সার টু দ্য কোশ্চেন, আর ওই যে এবিসি ওইগুলো আর কি খাতার মাঝখানে দিতে। আর মানে আর বলছে যে মানে এক পৃষ্ঠায় তুমি মানে অত কাটা ছিঁড়ে না করতে, মানে 12 লাইন, 12 থেকে 16 মানে সুন্দর করে লিখতে। তবে আমার একটা সমস্যা, মানে আমি একটু গাদাগাদি করে লিখি, মানে ওইটা স্যার বলছে যে মানে একটু ফাঁক ফাঁক দিয়ে লিখতে, মানে সুন্দর করে লিখতে। মানে হাতের লেখার উপস্থাপনা খুবই জরুরি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? করো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, বড় ভাইদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে শীট গুলা দেন, মেসেজ দিলাম পার্ট সি, পার্ট বি, এইগুলা আছে কোশ্চেনটা কিভাবে পড়বো? মানে আমার অনেকটা একটা প্রশ্ন পড়তে সি পার্টের অনেক সময় লাগে, আর বি পার্টেও একটু কম লাগে, কিন্তু যে সি পার্ট গুলা হচ্ছে পড়ে বুঝে মানে লিখতে গেলে হচ্ছে অধিকাংশ মনে থাকে না। মানে আসলে কিভাবে পড়বো প্রশ্নগুলো একটু বললে ভালো হতো, বড় ভাইদের কাছে প্রশ্নটা। স্যার এটা আমি বলি। হ্যাঁ, আচ্ছা বলো। স্যার আমার মনে হয় ও স্যার টেক্সট ফাঁকি দিছে। টেক্সট ফাঁকি দিছে। টেক্সট স্যার যারা ফাঁকি দেয়, আমি মানে স্যার টেক্সট যারা কম পড়ে তাদেরই স্যার পার্টসি মানে প্রশ্নগুলা আর পড়তে মানে খুব মানে বেগ পেতে হয় আর কি। এটা স্যার একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি স্যার। মানে স্যার আমি এটা প্রবলেমটা ফেস করছি। তবে কেউ যদি টেক্সট পড়ে, আমার মনে হয় ওকে স্যার ঠেকানো সম্ভব না। ওকে স্যার আপনি যেভাবে কোশ্চেন করেন সে আনসার করে আসতে পারবে। আমি স্যারের সবগুলো লাইভ ক্লাসই করছি এবং আমি টেক্সটও পড়ছি, কিন্তু যে ওই প্রশ্নগুলো পড়তে গেলে আমার হচ্ছে যে বুঝি, কিন্তু যে যখন খাতায় লিখতে যাই নিজে মানে মাথার ভিতরে আসে না যে কিভাবে লিখবো, মানে সে প্রশ্ন পড়তেই অনেক টাইম লাগে আসলে। স্যার আমার মনে হয় মানে ও মনে রাখার কথাটা বলতেছে। আমি যেভাবে পড়ি, স্যার তো অনেক প্রশ্নগুলা মোটামুটি বড় করে দেয় আর প্যারা প্যারা করে দেয়। হ্যাঁ, একটু বড় হয়ে যায়, তখন হচ্ছে লাস্টের ওই দিকে প্যারাগুলার একটা করে পয়েন্টের নাম লিখে পড়লে তখন মনে পড়ে যে এই পয়েন্টটার নাম আমি দিছিলাম, এই প্যারাটার নাম দিছিলাম এইটা। ওরকম নাম করে দিয়ে আলাদা করে খাতায় লিখলে ওই প্রশ্নটার যখন প্যারাগুলার নাম হয়ে যায় তখন মনে থাকে, তখন ওটা বিস্তারিত স্যার যেভাবে বর্ণনা করছে প্রায় মোটামুটি ওরকম করে বারবার একটা করে প্যারা পড়লে মনে থাকে। এটা আমারও হয়তো সমস্যা। এজন্য স্যার যেহেতু প্যারা প্যারা করে দেয়, ওই প্রত্যেকটা প্যারার আমি একটা করে পয়েন্টের নাম লিখতাম যে এই প্যারাটার আমার এই পয়েন্টের নাম। ওই নামটা তখন নামগুলো প্রথমে মুখস্থ করে ফেললে কোন পয়েন্টের প্যারাটা কোনটা এটা বোঝা যায়, তখন মনে আসে। এটা আমি ফলো করছি, এটা আমার অনেক হেল্প হয়েছে। এভাবে করলে তখন হ্যাঁ, প্রশ্ন বড় মুখস্থ হলেও মনে থাকে। কতটুকু মুখস্থ করলে মনে থাকে না, আবার না, যে মুখস্থ রিভিশন করলে কখনোই মনে থাকবে না। মুখস্থ করলে কখনোই মনে থাকবে না। বেশ কয়েকবার পড়লে ওরকম পয়েন্টের নাম দিয়ে পড়লে ওইটা এমনি মনে পড়ে যে এই পয়েন্টের ব্যাখ্যাটা এই প্যারাটা আর এই পয়েন্টের ব্যাখ্যাটা এই পড়া। এভাবে আমি পড়ছি, হয়তোবা তোমারও উপকার হইতে পারে। আপু আপনি ওই পয়েন্টের নামগুলো কিভাবে সিলেক্ট করতেন, মানে কোথা থেকে? ওইটা কি ওই স্যারের লেখার ভিতর থেকে সিলেক্ট করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যারের ওই প্যারাটার উপর ভিত্তি করে আমি একটা নাম দিতাম, তখন আরো মনে মনে করাটা সহজ হতো। যেহেতু স্যার মোটামুটি অনেক বড় বড় প্রশ্ন আমাদেরকে লিখে দেয়, ওটা জাস্ট রিডিং এর মতো করে পড়লে মনে থাকে না, কিন্তু প্যারাগুলোকে আলাদা করে একটা করে নাম দিলে তখন ওই নামটা অনুযায়ী তখন প্যারাটা এমনি মনে পড়ে। আর একটা করে প্যারা আমি বেশ 4-5 বার করে পড়তাম, একেবারে পুরো প্রশ্ন পড়তাম না। একেবারে পুরো প্রশ্ন পড়লে ওটা মুখস্থ হয় না। ওই এক একটা করে প্যারা পয়েন্টের নামটা লিখে ওটা কয়েকবার, বেশ কয়েকবার 4-5 বার পড়লে ওটা এমনি মনে পড়ে। আমি এভাবে পড়ছি, এভাবে আমার অনেক উপকার হয়েছে। যদিও বা আমি অনেক ভালো রেজাল্ট করতে পারি না আমার লেখার কারণে, আমি একটু ছোট হয়ে যায়, কিন্তু আমি এইভাবে ফলো করছি, আমার অনেক উপকার হয়েছে। আপু ওই পরীক্ষার খাতায় কি আপনি ওই পয়েন্টের নামগুলো মেনশন করে দিতেন? না না না, পয়েন্টের নাম মেনশন করতাম না। স্যার যেভাবে লিখছে সেভাবেই লিখতাম। পয়েন্টের নামটা শুধু দিতাম প্রশ্নের উত্তরগুলো মনে রাখার জন্য, যেন আমার প্রশ্নের উত্তরগুলো মনে থাকে। আর আর পরীক্ষার সময় ওই পয়েন্টগুলো মনে করে করে আমি প্যারাটা লিখে ফেলতাম, প্যারাগুলো।
আচ্ছা আপু, স্যার যে ওয়ার্ডগুলো ব্যবহার করতেন আপনি কি সেই হুবহু ওই ওয়ার্ডই ব্যবহার করতেন না, এটা লেখার তো সময়? কখনোই সম্ভব না। স্যার তো অনেক বেশি অ্যাডভান্স ওয়ার্ড আমাদেরকে দেয়, এই জন্যই স্যার আমাদেরকে একবার বলছিল যে আমি অ্যাডভান্স এই জন্যই দেই যে তোমাদের তো আর 100% মনে থাকবে না, কিছু কিছু অ্যাডাপ্ট করতে পারলে স্যার স্যার যে লেভেলের আমাদের প্রশ্নের উত্তরটা দেয়, আমরা যদি 70%ও খাতায় দিতে পারি আমার মনে হয় যে ফার্স্ট ক্লাস আসা সম্ভব, কিন্তু আসলে আমরা পারি না বিধায় আমাদের আসে না। আচ্ছা, তারপরে আর কারো কোশ্চেন? এদিকে ইনজামামের মনে হাত উঠে আছে, তোমার কোশ্চেনের আনসারটা যেন কি ছিল, কোশ্চেন কি ছিল? স্যার এক্সাম টাইমে ওই যে স্যার কালার পেন ইউজ করা হয় যে কোটেশনের ক্ষেত্রে। হ্যাঁ, ওটা তো বলা হলো ব্লু অথবা গ্রিন ইউজ করেছে, ঠিক আছে। মূল কথা হলো কোটেশনটা এমনভাবে লিখবা যাতে প্যারাগ্রাফের মধ্যে একদম ঢুকে না যায়, এমন না হয় যাতে যে বুঝতে পারছো না, তোমাকে একটু ফাঁকা দিয়ে লিখতে হবে যেন বোঝা যায়, টিচার যেন বুঝতে পারে যে তুমি একটা কোটেশন দিয়েছো, ঠিক আছে। এবং কোটেশনটা অবশ্যই কোটেশন মার্কের ভিতরে দিবা, কোটেড মার্কের ভিতরে দিবা। আর ব্লুটা ইউজ করলে ভালো হয়, কারণ গ্রিনের থেকে ব্লুটা একটু ডিপ হয়, এতে চোখে ধরে, গ্রিনটা একটু হালকা ফ্যাকাশে হয়। তবে গ্রিন ব্লু এই দুটাই তোমাদের জন্য বলা আছে প্রযোজ্য, এটা অনেকে পিঙ্ক বা রেড এগুলো ইউজ করা যাবে না। আর দয়া করে কেউ জেল পেন ইউজ করবে না, ঠিক আছে তো, কারণ জেল পেন ইউজ করলে অনেক সময় খাতার সমস্যা হয়, পরের পেজে উঠে যায়, এই সমস্যাগুলো ঘটে থাকে, বুঝতে পেরেছ? আচ্ছা, শাম্মী খন্দকার, বলো তো কিছু বলতে চাচ্ছ? শাম্মী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার আমি থার্ড ইয়ারে পড়তেছি এখন এবং এখানে নতুন ভর্তি হয়েছি। আমি সেকেন্ড ইয়ারের স্যার একটা ঘটনা একটু শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ বলো। স্যার আমি হিস্ট্রি বাদে মোটামুটি বাকি কোর্সগুলো স্পেশালি ড্রামা, পোয়েট্রি এগুলোর মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। কোটেশন মোটামুটি ভালো করেছি এবং পয়েন্ট আকারে লিখছিলাম। কিন্তু আমার হ্যান্ডরাইটিং স্যার তো ভালো ছিল না, এবং হ্যান্ডরাইটিং আমার এত ছোট, একটা পেজে প্রায় স্যার অনেক চেষ্টা করি কিন্তু আমার একটা পেজে প্রায় 18টা-17টা লাইন হয়ে যায়, আমি অনেক চেষ্টা করি, হয়ই না। স্যার মানে সেম লেখাটাই হচ্ছে আমার ফ্রেন্ড পেছনে ছিল, ও একটা মানে পেজ ও বাড়াইছে আর কি, সেম লেখাটা স্যার একদম কপি করে লিখছে। সেখানে স্যার ও হয়তো মানে আমি ওর সিচুয়েশনটা বোঝাতে চাচ্ছি যে ওর হয়তো এরকম সিচুয়েশন ছিল যে ও এমন এমন কোর্সেরও ঠিক মতো নাম জানে না, কিন্তু স্যার আমার আর ওর রেজাল্ট বরাবর সমান সমান, সেকেন্ড ক্লাস ছিল আমাদের, মানে কাছাকাছি ছিল। সো আমি পুরা স্যার হাতে লেখাটা কি এখানে এতটাই প্রভাব ফেলে? না, অবশ্যই হাতের লেখাটা তো একটু দরকারি। আমি বললাম না যে তিনটা জিনিস সবসময় গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেকটা ক্লাসেই বা প্রত্যেকটা ব্যাচেই আমি এই কথাটা বলেছি। সেটা হলো, প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে কি বলতো, গুড হ্যান্ডরাইটিং উইথ ওয়েল প্রেজেন্টেশন। হ্যাঁ, অনেক সময় যদি ভিতরে কিছু নাও থাকে, অনেক সময় এমনটা হয়েছে যে ভিতরে হয়তো কন্টেন্ট কম কিন্তু শুধু হাতের লেখা সুন্দরের জন্যই অনেকে ভালো রেজাল্ট করে ফেলেছে। ব্যাপারটা এরকম, যদি স্যারেরা ডিপ ভাবে খাতা না দেখে, অনেক স্যার আছে যারা জাস্ট একটু সারফেস ভাবে দেখেই নাম্বার দিয়ে দেয়, এটা ঘটে আর কি। হ্যাঁ, সবার ক্ষেত্রে ঘটে না। তো এরকম প্রথমেই হচ্ছে তোমাকে একটু ভালো হাতের লেখা দিতে হবে, সুন্দর করে মোটামুটি মিডিয়াম সাইজের টাইপে লিখতে হবে, এবং লাইনগুলো যদি স্ট্রেট করো স্ট্রেট করবা, এবং প্যারাগ্রাফিংটা যেন বোঝা যায়। অনেকের প্যারাগ্রাফিংটাও বোঝা যায় না, যে একটা দুটা প্যারাগ্রাফ এমন কাছাকাছি লেখে বোঝা যায় না যে এটা একটা প্যারাগ্রাফ। এমনকি অনেকে আছে দুটা কোশ্চেন এমন ভাবে কাছাকাছি লেখে যে বোঝাই যায় না যে এটা একটা, মানে দুটা কোশ্চেন মনে হয় একটা কোশ্চেনেরই আনসার। এরকমটা অনেক ক্ষেত্রে মনে হয়, যখন স্যাররা দুটো খাতা দেখে তখন কিন্তু এরকম মিস হয়ে যেতে পারে। কারণ আমাদের বাংলাদেশে আমরা তো আন্তরিক না, আমরা প্রফেশনাল না কোনো কিছুতে, একটা হচ্ছে একটা বড় সমস্যা। প্রফেশনালিজমটা খুব বেশি জরুরি। যে হচ্ছে কোবলার, তারও যদি প্রফেশনালিজম থাকে এমনিতেই সে উন্নতি করবে এবং ভালো সার্ভিস দিতে পারবে। একইভাবে টিচিং যদি আমরা প্রফেশনালি না নিই, আমরা যদি প্রফেশনালিজমটা না দেখাই, তাহলে অটোমেটিক সেটা খারাপ অনেকটাই হয়ে যায় ইফেক্টটা, এবং অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা এরকম শিকার হয়, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এটা একটা বিষয়। সেকেন্ড হলো কি, মানে মোটামুটি গ্রামাটিক্যাল কারেক্টনেস, হ্যাঁ, এটা যতটুকু দেওয়া যায়। আর তারপরে হলো কি, কনটেক্সচুয়াল কন্টেন্ট, ঠিক আছে তো, অ্যাজ পার দ্য কোশ্চেন। শুধু সামারি লিখে রাখলে, অনেকে শুধু সামারি লেখো, যে কোশ্চেন যাই আসুক সামারিটা লিখে দিয়ে আসো।
তোমাকে কোশ্চেন অনুসারে তোমাকে কনটেক্সটের কন্টেন্টগুলো তোমাকে দিতে হবে। এখন তুমি অনেকে হয়তো দেখা যাচ্ছে কোটেশন দেয় না, হ্যাঁ কোটেশন দেয় না তারপরে ভালো করেছে, এরকমও রেকর্ড আছে যে কোটেশন হয়তো কম দিয়েছে বা কোটেশন এমনই দেয় না, কিন্তু তার কন্টেন্টটা হয়তো যথেষ্ট পরিমাণ, যে কন্টেন্টটা হয়তো একজন এক্সামিনারকে সন্তুষ্ট করেছে। আর একটা বিষয় হলো যে এক্সেপশনালকে কখনো এক্সাম্পল হিসেবে ব্যবহার করা যাবে না, ঠিক আছে তো? এক্সেপশনালকে কখনো এক্সাম্পল হিসেবে ব্যবহার করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে এরকমটা ঘটতে পারে যে কম লিখেও বা কম ইয়া করেও অনেক সময় ফার্স্ট ক্লাসের দিকে পেয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে যেতে পারে, কিন্তু ওটা তো তোমার ক্ষেত্রে নাও ঘটতে পারে, তাই না? এটা তোমার ক্ষেত্রে নাও ঘটতে পারে। অতএব তোমাকে সবসময় ফোকাস করতে হবে যে একটা নির্দিষ্ট মানে 30 মিনিটের মধ্যে, আমি বলি কি 30 মিনিটের মধ্যে তুমি যতটুকু লিখতে পারবা তোমার জন্য ততটুকু স্ট্যান্ডার্ড, তাই না? কারণ কি প্রত্যেকটা মার্ক অনুসারে কত মিনিট বলো তো? প্রত্যেকটা মার্কে আমি বলি কত মিনিট দিয়ে? 3 মিনিট দিয়ে, তাই না? 3 মিনিট। এখন এই 3 মিনিট ধরে তুমি কতটুকু লিখতে পারছো এটা সবসময় খেয়াল করবা। কারণ একটা কোশ্চেনের আনসার তুমি যদি পারো, তুমি হয়তো দেখাচ্ছে এমন লেখা লিখছো যে 1 ঘন্টা পার হয়ে গেছে একটা বড় কোশ্চেন আনসার লিখতে গিয়ে, ঠিক আছে 1 ঘন্টা পার করে দিয়েছো কারণ তুমি এটা ভালো পারো, একদম মন খুলে লিখে দিয়েছো, গিয়ে দেখাচ্ছে আরেকটা জিনিস হয়তো পারো কিন্তু সেটা তোমার অলরেডি শর্ট হয়ে গেছে। এরকম গড়ে দেখাচ্ছে একটা কম নাম্বার চলে আসছে। একটাই তুমি সর্বোচ্চ কত পাবা? একটা ব্রড কোশ্চেনে সর্বোচ্চ কত মার্ক দিতে পারে বলে তোমার কাছে মনে হয়? যে তুমি যত ভালোই লেখো কত মার্ক দিতে পারে? 7, 8 বলো কতটুকু দিতে পারে? 8 মনে হয় খুব রেয়ার। 8 মনে হয় খুব রেয়ার। সর্বোচ্চ 6 থেকে 7-এ যাবে, আর যদি খুব রেয়ার কেস হয় তাহলে 8-এ যেতে পারে। তাহলে 6-7-এর ভিতরে তুমি পাবা বলে মনে রাখবা, ঠিক আছে? তাহলে তোমাকে টার্গেট দিতে হবে যে আমি 7 পর্যন্ত যাতে পাই, এর জন্য তোমাকে লিখতে হবে, হ্যাঁ। আর ভালো রেজাল্ট এইটা আমাদের দেশের প্রেক্ষাপটে কি একটা জিনিস বলি, ভালো রেজাল্ট যেগুলো হয়ে যায় একদম এক্সেপশনাল রেজাল্ট, সেগুলো তো এক্সেপশনালি, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় কি আমাদের টিচারদের ভিতরে খাতা দেখার কোনো স্ট্যান্ডার্ড নেই। একই লেখা লিখে কেউ হয়তো দেখাচ্ছে ভালো মার্ক পাচ্ছে, আবার একই লেখা লিখে কেউ হয়তো খারাপ মার্ক পাচ্ছে। কিসের জন্য? কেউ হয়তো দেখাচ্ছে শুধু হাতের লেখার জন্যই দেখাচ্ছে কন্টেন্ট ঠিক আছে, আর একজনের হাতের লেখা একটু সুন্দর আর একজনের হাতের লেখা একটু খারাপ, ওই হাতের লেখার জন্যই সে কম নম্বর পেয়ে যাচ্ছে। আবার হাতের লেখা একটু ভালোর জন্য কিছুই লেখেনি ভালো মতো, তারপর সে মার্ক পেয়ে যাচ্ছে। এরকমটা কিন্তু হয়েছে, এরকমটা আমরা দেখেছিও, হ্যাঁ। তো এই জন্য এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তুমি যদি এখন ডিপ্রেসড হও তাহলে কি হবে বলো? এই জিনিসগুলো নিয়ে হতাশ হলে হবে? নাকি তোমাকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে পড়াশোনা করে যেতে হবে? তোমাকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনেই কিন্তু পড়াশোনা করে যেতে হবে। এবং যেটা আমি তোমাকে বলছি, হ্যাঁ, যে আমি যেটা বলি আর কি, যখন আমার কোশ্চেন আনসার কতটুকু ফলো করো, দেখো আমি তোমাদের এবার বলি ব্রড কোশ্চেনগুলো আমি কেন বড় করে দিই, এটা একটু খেয়াল রাখো। আমি জানি যে আমি যে ব্রড কোশ্চেন দিই একজন স্টুডেন্টের পক্ষে পুরোপুরি লেখা একদম 100% অসম্ভব, এটা আমি জানি, ঠিক আছে? 100% অসম্ভব এটা আমি জানি। কিন্তু একজন গাইড থেকে একটা কোশ্চেন আনসার পড়লো আর আমার একটা বড় কোশ্চেন পড়লো আনসার, বুঝতে পেরেছো? দেখো গাইড থেকে একটা কোশ্চেন আনসার পড়লো আর আমার বড় কোশ্চেন আনসার পড়লো। এখন যদি ওই স্টুডেন্টকে একটা কোশ্চেন আনসার লিখতে বলা হয়, তাহলে যদি আমার কোশ্চেনটা পড়ে সে কি বেশি লিখতে পারবে কিনা বলো তো? হ্যাঁ, সে কিন্তু অটোমেটিক বেশি লিখতে পারবে। আমারটা হুবহু তাকে লিখতে হবে না, আমারটা হুবহু তাকে লেখার দরকারও নেই। কিন্তু আশা করি গাইডের যে আনসার, সে আনসার থেকে অন্তত আমার কোশ্চেন আনসার যে পড়বে সেগুলো সে অটোমেটিক একটা বড় আনসার অটোমেটিক লিখতে পারবে, কারণ তার ভিতরে কোশ্চেন আনসার লেখার যে একটা সিস্টেম সেটা কিন্তু ডেভেলপড হয়ে যায়। যারা বিশেষ করে মোটামুটি একটু ফ্রি লিখতে পারো বা হচ্ছে তোমার নিজের মতো করে মডিফাই করে লেখার ক্ষমতা আছে, তারা কিন্তু যেমন শুধু সামারি বা এরকম আমার কোশ্চেন আনসারগুলোতে কি দেখা যায়, যদি একটা ব্রড মানে একটা টপিকে যদি আমি 3টা ব্রড কোশ্চেন দিই, দেখবো যে 3টা ব্রড কোশ্চেন কোটেশনগুলো প্রায় কাছাকাছি, ঠিক আছে? তো প্রায় 80% কোটেশন কাছাকাছি হয়, মানে একই রকম হয় কি না বলো? জি স্যার, জি স্যার। 80% কোটেশন, কিন্তু যত তুমি যদি 5টা কোশ্চেন পড়ো এমন না যে 5টা কোশ্চেনের জন্য 5-6-30টা কোটেশন, এমন না, কিন্তু 5টা কোশ্চেনের জন্য তোমার হয়তো কোটেশন সংখ্যা হচ্ছে 12 থেকে 15টা, ঠিক আছে? হ্যাঁ, এর থেকে কিন্তু বেশি হয় না যে তোমার 5টা কোশ্চেনে স্যার এখন তাহলে 5-5-এ 25টা 5-6-30টা কোটেশন আমাকে পড়তে হবে, তা না। কিন্তু তোমার কোটেশনগুলো প্রত্যেকটা দেখবো যে কোশ্চেনে ওই ঘুরে ফিরে একই জিনিস আছে,
কন্টেন্ট অনুসারে দুই একটা কোটেশন একটু এদিক ওদিক থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা বিষয় হলো যে যখন তুমি বড় করে পড়তেছো তখন তুমি কতখানি তোমার বাদ যেতে পারে। তুমি যদি ওর থেকে ছোট বড় বাদ তো সবসময় যাই, হুবহু কোনো কোশ্চেনের আনসার কেউ লিখতে পারবে না, এটা আমি নিজেও লিখতে পারবো না। আমি যে কোশ্চেন আনসার দিই সেটা আমিও নিজেও লিখতে পারবো না। পারবো বলো, তোমার কি মনে হয়? আমি কি ওটা লিখতে পারবো হুবহু? না স্যার, ওটা না আমি লিখতে স্যার, পারবো না। কারণ মানুষ ভুলে যায়। হ্যাঁ, এটা ভুলে যাবে, এটা স্বাভাবিক, ভুলে যাওয়াটা স্বাভাবিক। অনেকগুলো স্যার আমি তো ভুলে যাচ্ছি, আরে ভুলে যাওয়াটা স্বাভাবিক। পরীক্ষা তো সেটাই, যেটা তুমি ভুলে যাওয়ার পরেও যেটুকু মনে রাখতে পারছো সেটুকুই তোমার পড়াশোনা হয়েছে। আর ওইটাই তোমার জন্য দরকার, যে আমি যদি 5টা কোশ্চেন আনসার দিই, মানে কোশ্চেন আনসার দিই একটা টপিকের জন্য, তুমি 5টা কোশ্চেন আনসার তুমি বারবার পড়ো, মুখস্থের ধারে কাছে যাবে না। আমি নিজেই কিন্তু সাজেশন ফলো করতাম না আমার জীবনের জন্য, এবং কি আমার বাড়িতে যারা আছে আমি তাদেরকে কখনো হেল্প করতাম না, অন্তত সাজেশন দিয়ে আমি কখনো হেল্প করিনি। আমি সবসময় বলি টেক্সট পড়ো, যত খুশি পারো টেক্সট পড়ো, আর বইয়ের এ প্রান্ত থেকে একদম শুরু করে ওই প্রান্ত পর্যন্ত যা আছে সব কোশ্চেন আনসার রিডিং দাও। যেটা আমি করেছি, আমি নিজে আমার বন্ধুদের কোশ্চেন আনসার লিখে দিয়েছি, কিন্তু আমি কখনো ওই কোশ্চেন আনসার নিজে পড়িনি। এটা হয়তো তোমাদের কাছে মিথ্যা মনে হতে পারে, কিন্তু তোমাদের ম্যাডাম আছে, সে জানে, কারণ আমার স্টুডেন্ট লাইফে তাকে আমি বিয়ে করেছি, বুঝতে পেরেছো? আমি লিখে দিয়েছি অন্যদেরকে, সাজেশন আমি দিয়েছি ওদেরকে যেগুলো পড়বা, কিন্তু আমি কখনো ওই সাজেশন ফলো করতাম না। কারণ কি, আমি মনে করতাম যে আমি যদি পুরোপুরি ভালো করে পড়াশোনা করি তাহলে আমার রেজাল্ট একটা হবেই, এবং আমি এটুকু বিশ্বাস করে নিয়েছিলাম যে ভালো রেজাল্টের থেকে ভালো জানাটা সবচেয়ে বেশি জরুরি। এবং তুমি জানলে তোমার অটোমেটিক একটা ভালো রেজাল্ট হবে, তুমি খারাপ রেজাল্ট করতে পারো না। কথা বুঝছো? তুমি জানলে পারে তোমার খারাপ রেজাল্ট হবে না, হতে পারে কতটুকু খারাপ, একদম খারাপ হবে না, হয়তো যে সবচেয়ে ভালো করেছে তার থেকে একটু খারাপ হবে, কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে, খারাপ হবে না। রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগ নেই যদি তুমি ভালো করে পড়ো। তোমার কোশ্চেন আনসার আমি কি করতাম, রামজি সেন যে কয়টা বই থাকতো আমি শুধু কি করতাম, একদম বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং নিতাম। এটা হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমি কখনো কোনো কোশ্চেন আনসার মুখস্থ করে যেতাম না। আর কিছু কিছু টেক্সট ভিত্তিক কোটেশন আমি মুখস্থ করে ফেলতাম। আমি কিন্তু কোশ্চেন অনুসারে কোটেশন মুখস্থ করতাম না, আমি টেক্সট ভিত্তিক কোটেশন মুখস্থ করতাম, যে আমি এই টেক্সটের এই কোটেশনগুলো মুখস্থ করে যাব, যাতে আমি যখন লিখবো আমার ওই প্রয়োজন অনুসারে ওই কোটেশনটা ওর ভিতরে অ্যাড করে দিতে পারি। কি কথা বুঝতে পেরেছো? জি, আমিও এইভাবে পড়তেছি। হ্যাঁ, তো এই জায়গাগুলোকে আমি এভাবেই দেখতাম। এতে দেখা যাচ্ছে যে আমি হয়তোবা ওই 1 থেকে 5-এর ভিতরে আছি, হয়তো আমি ফার্স্ট হইনি বা আমি থার্ড হইনি আমার ডিপার্টমেন্টের ভিতরে বা কলেজের ভিতরে, কিন্তু আমি 1 থেকে 5-এর ভিতরে আছি। কথা কিন্তু অনেকে দেখাচ্ছে আমার থেকে ফার্স্ট হয়েছে, কিন্তু তারা কিন্তু জীবনে ভালো কিছু করতে পারেনি। কথা বুঝতে পেরেছো? আমার থেকে উপরে আছে, তারা কিন্তু ভালো কিছু করতে পারেনি, মুখস্থ বিদ্যা দিয়ে উপরে উঠছে, মুখস্থ বিদ্যা দিয়ে হয়তো পার করে গেছে। হ্যাঁ, এই জায়গাটা, অতএব আমি যে কোশ্চেন আনসার দিই তোমাকে হুবহু মুখস্থ করতে আমি কাউকে বলিনি, বা মুখস্থ করার দরকার নেই, কিন্তু তুমি ওই কোশ্চেন আনসারটা বারবার পড়ো। তুমি একটা কোশ্চেন যদি 2 দিন লাগে মুখস্থ করতে, 2 দিনে তুমি নিশ্চয়ই 5 বার রিডিং পড়তে পারবে। ওইটা পারবা কিনা বলো? তুমি যদি 5 বার রিডিং দাও, দেখবে তোমার ভিতরে একটা বোধ তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে তুমি লিখতে পারবে। কারণ পরীক্ষায় বসলে পারেই মনে হয় এবার আমার ফ্রি হ্যান্ড রাইটিং আমি লিখতে পারবো। তাছাড়া পরীক্ষার আগ পর্যন্ত আমরা কিন্তু যখনই লিখতে যাই আমাকে একবার না একবার কারচুপি করতেই হয়, আমি দেখবই একবার না একবার, কিন্তু পরীক্ষার হলে কি আমরা দেখি আর বলো তো? তখন আমাদের পরীক্ষার হলেই ফ্লোটা কিন্তু শুরু হয়ে যায়, যে আমি এখন যা জানি তাই কিন্তু আসতে শুরু করে। বুঝতে পেরেছো? তুমি কিন্তু মুখস্থ করোনি, কিন্তু তুমি জানো, দেখবা যে ওইটা দিয়ে তুমি খুব সুন্দর করে লিখতে পারতেছো। ওইটাই হচ্ছে তোমার আসল পরীক্ষা হয়ে যাবে ওই জায়গায়, এবং এটা মনে হয় অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে। আর ভালো রেজাল্ট করার জি স্যার, আমার ক্ষেত্রে ঘটছিল, ইতিহাস থেকে শুরু হয়েছে। এই ফ্লোটা থাকতে হবে। এই অনেকে যারা ভালো রেজাল্ট করতেছে ওরা যে একদম মুখস্থ করে সব হুবহু লিখছে, এমনটা আমার কাছে কখনোই মনে হয় না। ঠিক আছে, নিজস্বতা দরকার হবে। আমি তো একটা কোশ্চেন আনসার তো তোমাদের সামনে উপস্থাপন করব, আমাকে তো করতে হবে, সেই হিসাবে আমি একটা কোশ্চেন আনসার উপস্থাপন করেছি তোমাদের সামনে। এখন ওইটা তুমি কতটুকু নিতে পারবা সেটা তোমার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে শিহাব বলতেছে তার গ্রামাটিক্যাল অনেক সমস্যা, তার গ্রামাটিক্যাল সমস্যা, কিন্তু তার গ্রামাটিক্যাল সমস্যার থেকে সবচেয়ে বড় কথা হলো সে হচ্ছে ইনডিসিপ্লিন তার চিন্তা ভাবনার ভিতরে, এটা হচ্ছে বড় সমস্যা। ঠিক আছে, তো সে তার চিন্তা ভাবনার মধ্যে ইনডিসিপ্লিনড। শিহাব আছো তুমি? আমি তাকে সরাসরি ফোন দিয়েও বলি যে তুমি তোমার চিন্তা ভাবনার মধ্যে ইনডিসিপ্লিনড, এই জন্য তুমি ভালো করতে পারছো না। আমি চাচ্ছি কিরকম জানেন, যে ফ্রি হ্যান্ড উঠে যাবে, ধরেন যে তখন তার কোনো
মানে তাকাতাকির কিছু নাই, তখন তো মানে কর্ম আর খালি মজা পাওয়া যাবে। না সেটা লেখো। তুমি মানে পারবে না এই তো, এটা তো ধান্দাটা সম্ভব এইরকম না। বুঝছেন? এটা ভাবলে তো ওই যে বললাম যে তুমি হচ্ছে ইনডিসিপ্লিন, তুমি তোমার অবস্থানটা জানো, তুমি তোমার অবস্থানটা জানো, কিন্তু তুমি জেনেও তোমার যেটা না তুমি সেই চিন্তাটা করো, এটা হচ্ছে তোমার সমস্যা। স্যার আপনার একটা প্লেলিস্ট সত্যি আছে। কথা স্যার, আমি যখন আপনার এখানে ভর্তি হয়েছি তখন হচ্ছে তাসনিম মনে হয় ছিল, তাসনিম ছিল কিনা যায় না, তবে 2-1 জন ছিল। আমি প্রথমেই ভর্তি হয়েছি যে রেজাল্টটা একটু ভালো করবো, তখন থেকে আমি পড়ি। আর বড় ভাই টড় ভাইরা বলে যে কি রে এত আগে যে সিরিয়াসনেস, কিন্তু পরিশেষে দেখা গেল যে ডিপার্টমেন্টের বাদ যাওয়া একটা রেজাল্ট হলো। ধরেন যে তার মানে এখন কয় কিরে আমাদের পণ্ডিত আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরো একটু ডিসিপ্লিন হতে হবে, ঠিক আছে, আর একটু ডিসিপ্লিন হতে হবে। তুমি একাডেমিক পড়ার দিকে বেশি গুরুত্ব দাও, আর ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে অত টেনশন করো না, যা পারবা তুমি ফ্রি হ্যান্ড নিয়ে তুমি মুখস্থ করতে শুরু করো। ফ্রি হ্যান্ডের আগে তোমাকে কিছু স্ট্রাকচার মুখস্থ করতে হবে, মুখস্থ বিদ্যাটা কিন্তু একটু দরকার আছে। এমন কেউ নাই যে মুখস্থ করা নিয়ে জায়গায় আছে কেউ? স্যার ওই কাজ আর আমি করি। না, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছি বুঝছেন, খালি ফ্রি হ্যান্ডে মুখস্থই করতে হয়, পরে আস্তে আস্তে মুখস্থ করতে করতে এমনিতেই ফ্রি হ্যান্ড রাইটিংটা চলে চলে আসে। আসে। হ্যাঁ, তুমি যদি মুখস্থ না করে ফ্রি শুধু হ্যান্ডের ফ্রি হ্যান্ড করো কিচ্ছু হবে না, তোমাকে মুখস্থ করতে হবে। ওই মুখস্থ করতে স্যার আমার করতেই ফ্রি মনে হয় হ্যান্ড ফার্স্ট ইয়ারে কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং তো হয়ই না। ফার্স্ট ইয়ার স্যার বলতে গেলে আমরা সবাই হয়তো বা মুখস্থ করেই দেখে পরীক্ষা দিই। হ্যাঁ, সবাইকে মুখস্থ করতে হয়, ওই কারণ স্ট্রাকচারও ফার্স্ট একটা ইয়ারে মুখস্থের বিষয়। পরীক্ষাটা দিছি তো তারপর দিয়ে সেকেন্ড বুঝতে ইয়ার পারছি থেকে যে আসলে নিজের একটু সাহস আসে যে আমরা হয়তো বা পারবো, তখন স্যার সেকেন্ড ইয়ারে পরীক্ষায় বসলে এমনিতেই অনেক কিছু নিজে থেকেই লেখা ওটা যায়। অটোমেটিক হয়ে যায়। আমি তো বলি যে এত টেনশন করার কিছু নাই, তুমি স্টেপ বাই স্টেপ অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ অটোমেটিক। তুমি শুধু পড়াশোনা করতে থাকো, ডিপলি পড়াশোনা করতে থাকো, তুমি টেক্সট রিডিং দাও, কোশ্চেন আনসারগুলো ভালো করে রিডিং দাও, তারপরে হচ্ছে তোমাকে যে ভুলগুলোর কথা বলা হচ্ছে সেগুলোর প্রতি একটু গুরুত্ব দাও, দেখবে অটোমেটিক এটা হয়ে যাচ্ছে। ইংলিশের স্টুডেন্টদেরকে আলাদা করে কেন শিখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে, আলাদা করে কেন তোমাদেরকে আলাদা করে ভাবতে হবে? এটা তো অটোমেটিক প্রসেস, এটা তোমার অটোমেটিক হয়ে যাবে, কিন্তু তোমাকে ওই প্রসেসের ভিতরে ডিপলি এনগেজ করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, আরো কয়েকজন হাত তুলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে আমাদের ব্রিফ কোশ্চেনে তো মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে 1 মার্কস, তো দেখা যায় আপনি যে শীটের অ্যানসারটা দেন ওইখানে অ্যানসার গুলা কিছুটা বড়, এর চাইতে তুলনামূলকভাবে কোনো বইতে অথবা অনলাইনে ছোট আকারে পাওয়া যায়, তো সেইগুলা পড়লে হবে কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। হতে পারে, হবে, অবশ্যই হবে, কারণ 1 মার্কের কোশ্চেন আনসার। তবে আমি বলবো যে উত্তরটা যেন কমপ্লিট হয়, ঠিক আছে, উত্তরটা যেন কমপ্লিট হয়, কারণ এটা হেড এক্সামিনারের উপর ডিপেন্ড করে। অনেক হেড এক্সামিনার নির্দেশনা দিয়ে দেয় যে ইনকমপ্লিট আনসার আপনি দিবেন না। স্যার এখানে আপনার পার্ট এটা হলে আমরা যদি ব্রিফ কোশ্চেনটা পড়ি তাহলে আমি পার্ট বি আর পার্ট সি আপনার মুখস্থ করি না, আমি পার্ট এটা শুধু মুখস্থ করি, আমার পার্ট বি আর পার্ট সি হয়ে যায়। আমি ওইখান থেকে শুধু হচ্ছে আপনার হেডলাইনটা দেখি পার্ট বি আর পার্ট সি তে। তো পার্ট এর কোশ্চেন গুলো মানে কথাগুলাই পার্ট বি আর পার্ট সি তে আছে, কিন্তু ওইখানে একটু বিস্তারিত আছে আর এখানে একটু শর্টলি আছে। এই জন্য পার্ট এটা মুখস্থ করলে পার্ট বি আর পার্ট সি হয়ে যায়। আর একটা ভাইয়া বললো যে ফ্রি হ্যান্ড রাইটিং হয় না, আমি মানে আপনার একটা প্লে লিস্টে 42টা ক্লাস আছে, ওই যে একটা ইংলিশ গ্রামারের কথা বলছিলেন, কমপ্লিট ইংলিশ গ্রামার, ওইটার কিছু ক্লাস আমি দেখছি যে ওই ভাইয়াটা যদি ওই ক্লাসগুলো দেখে, তারপর হচ্ছে আপনার 9টা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ, ক্লজ, এই ক্লাসগুলো যদি অন্তত মানে শুধু লিখতে হবে না, শুধু যদি 5 বার করে দেখে, মানে শুধু দেখবে, যদি দেখে তাহলে অনেক কিছু শিখতে পাবে। আমি ফার্স্ট ইয়ারে পড়ি, মানে এখন আমার আর আপনার ওই যে একটা ক্লাস ছিল না কমপ্লিট ইংলিশ গ্রামার রুলস, দেখেন আপনার প্লে লিস্টে একটা ইয়া ছিল কমপ্লিট ইংলিশ গ্রামার রুলস, এই এখানে অনেকগুলা ক্লাস ছিল স্যার। ওই বইটা আমি সংগ্রহ করছি ঢাকার থেকে করে, ওই বই ধরে ধরে পড়ছি, পরে যেটা হচ্ছে দেখেন মানে আমার ওই যে কোনো চাকরি বা এমনিতে যে কোনো এমসিকিউ আমি কিন্তু পারি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন লিখতে যায় ওই যে তাসনিম আজকে মানে আমার বিষয়টা বুঝাবো, কারণ ওর সাথে আমি শেয়ার করি তো, মানে ওই ধরেন সেন্টেন্সটা মানে জানি সব, কিন্তু সেন্টেন্সটা কোন স্ট্রাকচার আছে এটা আমি ধরতেও মানে পারি না। শোনো একটা জিনিস বলি, তাহলে আপনার ওই 9টা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে মুখস্থ করতে হবে। ওই 9টা স্ট্রাকচার যদি আয়ত্ত করতে পারেন তাহলে হবে মেবি। গ্রামারকে বেশি ফোকাস করা যাবে না। শিয়াবের হচ্ছে কি তুমি একটা জিনিস পড়তে গিয়ে তুমি কিন্তু বলছিলা আর আমি
আর গামার পড়তে গেছি স্যার, আমি ফার্স্ট ইয়ারে খালি গামারই করছি কুত্তার মতো পরে ধস নামে গেছে আমার। এই গামারের কথা আর করবো না, গামার আমার করবো মনে না। হয় কি ভাইয়ার কথার মধ্যে অনেক বেশি ভয় ঢুকে গেছে। ভাইয়া গ্রামারটাকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে নিছে, এই জন্য ভাইয়া এতটাই ভয় পাইছে যে তার একাডেমিক পড়াশোনাও হচ্ছে না। ইংলিশ লিটারেচার করতেছি, গ্রামারটাকে একটু সাইডে রেখে আপনি শুধু প্রশ্নগুলা ভালো মতো পড়েন, আপনার আমি বিশ্বাস করি যে সেকেন্ড ইয়ার হইতে হতে আপনার অনেক অনেক উপকার হয়ে যাবে। আপনি গ্রামারটাকে বারবার বলেছি, হ্যাঁ শিহাবকে বারবার বলেছি যে তুমি পড়তে থাকো, ওর সেই স্ট্রাকচার খুঁজে বার করবে। আমাকে বলছে স্যার আমি স্ট্রাকচার না খুঁজে বার করা পর্যন্ত পড়তে পারি না। যেটা এই পছন্দ আমি খুঁজে বের করা যাবে না ভাইয়া। স্যার আমার একটা সমস্যা আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমার সমস্যা হয়েছে স্যার স্পেলিং নিয়ে। আমার স্পেলিং এ স্যার মানে স্পেলিং ভুল হয় অনেক, এইটা রিকভার করার জন্য কি করা যায়, বা বড় আপুর বাইরে তারা কি ব্যবস্থা নেছে, তাদের এই সমস্যা হয়েছে কিনা এটা স্পেলিং এর ব্যাপারটা হচ্ছে তোমার পড়ার কম আছে, ঘাটতি আছে স্পেলিং এর। আবার ধরেন অনেক কিছু উল্টাপাল্টা কাজ করছি, যেমন ধরেন যে আইএলস এর যে বই আছে এগুলা কিনে নিয়ে আসে রাতের মানে রাত 2টা থেকে মনে করেন ভোর 4টা পর্যন্ত খালি আইএলস এর সাথে এখানে কি সম্পর্ক আমি বুঝি না। আইএলস এই ইংলিশে পড়া স্টুডেন্টদের মধ্যে আইএলস নিয়ে এত যে কেন মাতামাতি কেন আমি বুঝি না। আইএলস এর সাথে এটার কি সম্পর্ক? আইএলস তো শেখার জিনিস না। আইএলস কি কোনো শেখার জিনিস না? শিহাব এটা তো একটা সবাই দেয়, এটা নিয়ে এখনই চিন্তা কেন? হ্যাঁ তুমি তো দেখো তোমার সমস্যা যেটা, ভাই শোনো একটু শোনো, তোমার যেটা সমস্যা সেটা আমরা এখানে সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ তোমার সমস্যাটা তুমি কেন বুঝতে পারতেছো না বলো তো? স্যার তো তোমাকে বললোই যে তুমি যেভাবে চিন্তা করতেছো এই চিন্তাধারাটা ঠিক নেই। তুমি যেভাবে পড়তেছো, তুমি বইও ঠিক আছে, তুমি যে বই পড়তেছো, তুমি যে ক্লাসগুলো দেখতেছো সবই ঠিক আছে, বাট তুমি যেভাবে চিন্তা করতেছো এই চিন্তাধারাটা ঠিক নাই ভাই। হ্যাঁ তুমি একটু শান্ত হও, এত একদম উতালা হওয়ার কিছুই হয়নি এখনো। তুমি এখন কেমন কোন ইয়ারে আছো এখন? সেকেন্ড ইয়ারে পড়তেছে। সেকেন্ড ইয়ারে আছো তুমি, এখনই এত এত কি হয়েছে? তুমি বাংলাদেশে এত এত তুমি যদি চাকরির কথা বলো, চাকরিটা মেইনলি ডিপেন্ড করে তোমার কোয়ালিটির উপর। তুমি এখন বলতে পারো যে ভাইয়া আমি কি কোয়ালিটি ডেভেলপ করব। এখন কথা হচ্ছে আমরা তো পড়ি ইংরেজি সাহিত্য, তাই না? আমরা ইংরেজি, আমরা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ বেস একটা সাবজেক্ট আমরা পড়ি, তো আমাদের ল্যাঙ্গুয়েজে কি থাকে? রিডিং স্কিল, রাইটিং স্কিল, তারপরে তোমার হচ্ছে লিসেনিং স্কিল। এখন এগুলো তোমাকে যে সিলেবাসটা আমাদের যে অনার্সে যে সিলেবাসটা দিচ্ছে, তুমি এটা রেগুলারলি পড়ো, নিয়মিত পড়ো, দেখো যে তোমার এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। আর তুমি যদি এই আস্তে আস্তে কোয়ালিটি গুলোর উপর ডেভেলপ করে, দেখবা যে তোমার চাকরি নিয়ে টেনশন করতে হবে না। তো ভাই তুমি এত বেশি উতলা হয়েও না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে স্যার যেভাবে বলছে তোমার একাডেমিক পড়া বাদ দিয়ে ও বাইরের পড়া একটু বেশি পড়ে। আর একাডেমিক পড়তে গেলে ওর প্রথম কথা হলো তাকে গ্রামাটিক ফুল ফিল জানতে হবে, তারপর অন্য কিছু। একটা সেন্টেন্স কি ইউজ হয়েছে, কোন স্ট্রাকচার ইউজ হয়েছে সব বার না করা পর্যন্ত শান্তি হয় না। বুঝতে পেরেছো? ওটা ওভাবে স্যার হবে না। এরকম কে পড়ে? আমাদের একজন স্যার ফার্স্ট ইয়ারে থাকছে, আমাদের যেদিন ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, আমাদের স্যার আমাদেরকে বলছে যে তোমরা হচ্ছে ই করবা, ডিকশনারি মুখস্থ করবা আর কি। আমি তো শুনে মানে অবাক হয়ে গেছি, আরে ডিকশনারি কিভাবে মুখস্থ করবো? মানে এখন সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে স্যার, সে বলছে ডিকশনারি মুখস্থ করবা প্রথম থেকে, ডিকশনারি এক ফার্স্ট ক্লাস। আমি তো কিছু মাথাটাই ঘুরে গেল যে কিভাবে ডিকশনারি মুখস্থ করবো। তা আস্তে আস্তে ওটা ডেভেলপ হয়ে যাবে। তুমি যখন এত ওয়ার্ড দেখবা, ওয়ার্ড মিনিং তোমার মনে থাকে না, এটা তো স্যার বলে যে একটা কমন বিষয়। তো দেখা গেল যে আস্তে আস্তে একই জিনিস যখন বারবার দেখবা ওটা মাথার মধ্যে চলে আসবে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যদি টেক্সট পড়া থাকে, দেখবা যে প্রথমে একটা নভেল পড়তে শুরু করেছো, নভেলের ওই প্রথম দেখা যাবে 50টা পেজ বা তারও আর যদি 30টা পেজ পরে, দেখবা যে ওই একটা একটা রাইটারের তো লিমিটেশনস আছে না, তো দেখবা যে ওই রিপিটেড ওয়ার্ড গুলোই আবার পরবর্তীতে চলে আসবে। তো এক জিনিস তুমি বারবার যখন দেখবা তখন দেখবা যেগুলো মাথার মধ্যে এমনি ঢুকে যাবে। সো ডোন্ট ওয়ারি, ডোন্ট বি সো মাচ প্যানিক। আমার মনে হয় আমি ছোট একটা কথা বলি, ওনারে যেই যেটুকু সাজেশন দিচ্ছে, যে শিহাব ভাই একটু আগে বললো যে একটা বইয়ের কথা বললো, উনি বলতেছে কি ওনার কাছে বইটা আছে কিন্তু উনি ওটা প্রয়োগ করতে পারতেছে না। এখন উনি ওটা প্রয়োগ করে না, এটার সমস্যার সমাধান তো স্যার বা আমরা সিনিয়ররা যারা আছে তারা কিভাবে দিবে? প্রয়োগ করাটা তো সম্পূর্ণটা ওনার নিজের উপরে, ওনার তো প্রয়োগ করতে হবে। আর মানুষ জীবনে যার জীবনে এত হতাশা, সে তো আসলে কোনো দিক দিয়ে কোনো সমাধান পাবে না। হতাশা একটু কমাতে হবে, আর কে কি সাজেশন দিল ওইটা একটু ভালো করে শুনে একটু প্রয়োগ করতে হবে। প্রয়োগ না করলে আমি অনেকগুলো বই কিনে আমার শেলফ পুরো সাজিয়ে রাখলাম,
আর আমার কোয়ালিটি পুরো ভালো হয়ে গেল, ওরকম তো হবে না। আমার আমার লাইব্রেরিতে যদি 10টা বই থাকে, ওই 10টা বইয়ের ভিতরে 9টা বই আমি পড়বো, ওর ভিতরে আমি 6টা বই আমি আমার লাইফে ইয়ে করব, অ্যাপ্লাই করব। তখন যদি দেখি না হয়, তখন আসবে কোশ্চেন যে স্যার এরকম করতেছি, তাও আমার আউটকাম আসতেছে না। কিন্তু আমি যদি প্রয়োগই না করি, তাহলে আউটকাম আসবে কোত্থেকে? স্যার আপনি একটা কথা বলছিলেন না আমাদেরকে যে আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদের একাডেমিক চাপ অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় অনেক বেশি। স্যার আপনি কিন্তু এখনো বলেন, আমরা যেমন 4th ইয়ারে উঠলাম, হয়তো বা উঠছি স্যার 3rd ইয়ারের পরীক্ষা দিয়ে, আপনি কিন্তু স্যার এখনো বলেন যে এতটাও বাহিরের পড়া পড়ো না যে আমাদের একাডেমিক রেজাল্টটা খারাপ হয়ে যায়। কারণ স্যার যে ভালো করে লেখাপড়া করবে তার জন্য 1 বছরই যথেষ্ট চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য। এখন শিহাব ভাইয়া করতেছে কি, উনি 1st ইয়ার থেকেই একাডেমিকের বই বাদে এত টাইপের বই পড়া শুরু করতেছে যে স্যার তার একটাও হচ্ছে না। না, এই শিহাব কারণে একটা স্যার কথা আপনি বলি, শোনো জেরিন। হ্যাঁ, জি স্যার। শিহাব একটা প্রথম দিন আমাকে একটা কথা বলেছিল, বলছে স্যার আমার চিন্তা ভাবনা হলো আমাকে সবার থেকে ভালো করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে তো স্যার একাডেমিক পড়াই পড়তে হবে ভালো মানে করতে গেলে। না, শুধু সেটা না, বলছে আমাকে সব জানতে হবে। ও স্যার কোনোদিন সব জানতে পারে না, সব ওর জানলে যে মানুষ আর মানুষ হ্যাঁ হতো না। ইনডিসিপ্লিন বোধটা আছে। আমি ওকে তো আমি কয়েকদিন ওর সাথে ঝগড়া পর্যন্ত করেছি, ঠিক আছে তো? ডক্টর ফার্স্ট ক্লাসের মতো হয়ে যাবে স্যার। যেটা সত্যি কথা, আমি শিহাবকে ইয়া করছি না বা হাসাচ্ছি না, মানে আমি যেটা বলতে যাচ্ছি যে শিহাবের সবচেয়ে বড় সমস্যা হলো ডিসিপ্লিনড হয়ে জাস্ট নিজের নির্দিষ্ট পড়াটাকে ফোকাস দেওয়া। আর আমি তো বলেছি যে বাকিরা কি পারলো কি পারলো না সেটা আমার দেখার বিষয় না, আমি নিজের মধ্যে নিজের কতটুকু সাথে ডেভেলপ নিজেকে করতে তুলনা পারছি করতে হবে। এইটুকু বিষয়। হ্যাঁ, কিন্তু শিহাব হলো যে আমাকে ও ওটা করতেছে আমাকে এটা করতে হবে, ও ওটা করতেছে ওটা আমাকে করতে হবে, এরকম করে সে অনেক স্যার কিছুকে একবার তো এক এক রকম কাজ করে, সবকিছু তো আর আমরা অ্যাডাপ্ট করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমি নিজে যতটুকু পারবো সেটাই হচ্ছে আমার, ওর সাথে আমার সেটুকুই করা উচিত। ব্যক্তিগতভাবে অনেক দিন কথা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি নিজেই আমি একটা জিনিস বললেই সবসময় যে তুমি তোমার চিন্তা ভাবনার মধ্যে ডিসিপ্লিন না হওয়া পর্যন্ত তোমার ডেভেলপমেন্টটা খুব কঠিন হয়ে যাবে। বললাম তো, ও একটু মানে খুবই মানে কি বলবো, মানে আগ্রহী বেশি, তো মানে এক্সেপশনালি মানে ডিজায়ারাস একজন পারসন। হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় সমস্যা। ও মূলত সবগুলোতে স্বাদ খুঁজতে চায়। হ্যাঁ হ্যাঁ, এইটা মানে হচ্ছে এইটা কি হলো, ম্যাথের মতো যে এই অ্যানসারটা কিভাবে হলো, মানে এটা কেন হলো, এটা আমার জানার দরকার। কিন্তু ওর টেক্সচুয়াল যে বিষয়গুলো, ওগুলো যে ইনার মিনিং, ও সবসময় টেক্সচুয়াল কন্টেক্সট গুলোর ইনার মিনিং খোঁজে না, হ্যাঁ মানে আউটার মিনিংটা যেটা আছে ওইটাও বোঝে না। আচ্ছা মানে ইনার মিনিং দিয়ে ও এই বাংলাটা বুঝতে চায়, তখন ওর সমস্যা হয়ে যায় এটা। আচ্ছা মানে তখন আর বুঝতে পারে না, তখন ওর হজবরল অবস্থা হয়ে যায়। আমি ভাইয়া একটাই কথা বলবো লাস্টে, সেটা হচ্ছে আপনি যে 6টা বই আছে সেকেন্ড ইয়ারে আমাদের, আপনি শুধু সেটাই পড়েন, আর কিচ্ছু পড়ার দরকার নেই আপনার। আইএলটিএস টাইএলটিএস ওগুলো সব বাদ দেন, আপনি শুধু ওই 6টা বই পড়েন আচ্ছা। আপাতত। তো যাই হোক, আমাদের মধ্যে এখনো কয়েকজন হাত তুলেছে, কয়েকজন এখনো, আমরা শিহাবের কথাটা একটু রাখি, আশা করি ওর সাথে আমার অনেক কথা হয়েছে। আচ্ছা রিমা, কিছু বলবো? আমরা যেহেতু অনেক সময় হয়ে গেছে, যাদের কোনো কোশ্চেন নেই তারা লিড নিতে পারো, যাদের আছে তারা একটু তোমরা বলো। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন না যে ব্রিফের ক্ষেত্রে অনেক এক্সামিনার বলে দেয় যে মানে একটু বর্ণনামূলক, স্যার ব্রিফ মানেই তো অতি সংক্ষিপ্ত, তাহলে ওনারা কি টাইপের উত্তর আশা করে স্যার? মানে একটা ব্রিফে তো একটা উত্তরই চায়, সেটা তো লিখে দিলে হচ্ছে, তাহলে ওনারা আবার স্যার ওটা নতুন করে কি বলে দেয়? ওটা কমপ্লিট আনসার চাই, বুঝতে পারছো? কমপ্লিট মানে কিছু 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 আছে দেখাচ্ছে একদম ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে বুঝছো তো, যে কত সালে জন্মগ্রহণ করছে এরকম একটা আনসার, সেগুলো তো আর বড় হবে না। না স্যার। সেগুলো আমার কোশ্চেনের আনসারও ছোট। বলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। সেগুলো আমারও যেমন রন্ধের থেকে একটা প্রশ্ন হচ্ছে জীবন নিয়ে প্রয়াত কি। মনে করো যেগুলো হচ্ছে তোমার এই রাইটারকে, ওটাও কিন্তু ছোট, ওখানে কোনো বড় কোশ্চেন আনসার নেই, ওই এক লাইনই আছে, ঠিক আছে। কিন্তু মনে করো একটা থিওরি, যেমন হোয়াট ইজ রোমান্টিসিজম, হোয়াট ইজ ক্লাসিসিজম, এইগুলো কোশ্চেনে কি এক লাইনে তুমি দিতে পারবা? কমপ্লিট হবে? না স্যার। এই জায়গাতে আমার কোশ্চেন আনসারগুলো একটু বড়। তাছাড়া যেগুলো ইনফরমেটিভ সেগুলো কোনোটাই বড় না। জি স্যার। হ্যাঁ, একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এরকম কোশ্চেন আসতে পারে, যেমন আমরা 3rd ইয়ারে কিছুদিন আগে অ্যাবসালম এন্ড এচিটোপের পড়েছি, তো একটা কোশ্চেন আসলো যে হু ইজ অ্যাবসালম। তখন আমরা যদি এক অক্ষরে দিই যে অ্যাবসালম ইজ দ্য সান অফ কিং ডেভিড, কিন্তু এটাও কোশ্চেনের অ্যান্সার হয়। কিন্তু আমরা যদি আবার অন্যভাবে অ্যান্সার দিই অ্যাবসালম ইজ দ্য সান অফ কিং ডেভিড, হু ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ, রাইটারের নাম দিয়ে
ওই ইন দ্য ওয়ে পোয়েম অফ অ্যাবসলভেন্ট এসিটোফেল, মানে পোয়েম আর পোয়েমের রাইটারের নামটা যদি করে দেয় তাহলে মনে হয় যে অ্যান্সারটা কমপ্লিট হয়। এখন ওইটুকু তুমি দিলেও দিতে পারবে, না দিলেও না দিতে পারবে। ওই যে রাইটার এবং রাইটারের নাম এটুকু দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে। কিন্তু আমার কোশ্চেন আনসার যেগুলো হচ্ছে যেগুলো এরকম থিওরি রিলেটেড, সেগুলো কমপ্লিটনেস শুধু একটা ইয়াতে হয় না, ঠিক আছে? তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে। কি কথা বোঝা গেছে আমার? যেগুলো একটা ইনফরমেশন, একটা রাইটারের, একটা সালের, একটা ইয়ার, সেগুলো আমার ছোটই, ওগুলো বড় না। জি স্যার। স্যার আপনি তো দেন ভালোর জন্য, আপনার পার্ট এটা পড়লে না স্যার পার্ট বিটা আর পড়াই লাগে না, ওর মধ্যেই হয়ে যায়। কিন্তু স্যার আমার মানে কথাটা হচ্ছে ওই এক্সামিনারে স্যার কেন আবার ওই 1 নাম্বারের জন্য ওখানেও এক্সপ্লেনেশন চাচ্ছে? আমাদের তো পার্ট বি আর সি আছেই স্যার, এজন্য আমি কথাটা বললাম। তুমি তো ছোট মানুষ না, তুমি তো 5-6 এর ছেলে মেয়ে বা হচ্ছে 1-2 না যে 1 মার্কের জন্য 10 মার্ক থাকে, মানে এক লাইনের জন্য 10 মার্ক থাকে না। অতএব 1 মার্ক মনে করো না যে 1 মার্ক মানে শুধু একটাই লাইন, এটা মনে করার দরকার নেই। এটা তো নট এক্সপ্লেনেশন, এটা তো কোনো এক্সপ্লেনেশন না, এটা একটা কমপ্লিট অ্যানসার। একটা কমপ্লিট অ্যানসার, এটা 1 মার্ক 2 মার্ক বলে কথা না, এখানে কথা হচ্ছে একটা কমপ্লিট অ্যানসার। বুঝতে পেরেছো? 1 মার্ক বলে তুমি একটা ব্রিফ কোর্স তাহলে এমসিকিউ দিয়ে দিতে পারতো, যে এমসিকিউ আমি টিক মেরে দেব। আর যদি স্যার এক লাইনে 1 মার্ক হতো তাহলে আমরা ব্রড কোশ্চেনে 10 লাইন লিখে দিতাম, আমাদের 10 মার্ক দিয়ে দিত। এটা তোমার কমপ্লিটনেসটা হলো অন্য একটা বিষয়, যেটা তথ্যটাকে ক্লিয়ার করবে। বুঝতে পেরেছো? অনেকে বলে না যে আমার এতগুলো ব্রিফ কোশ্চেন আমার ঠিক হয়েছে, তারপর আমি কেন কম পাইলাম? হয়তোবা তার ব্রিফ কোশ্চেন ঠিকই হয়নি, স্যারের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, কেটে দিছে স্যার। হ্যাঁ, ওই জন্য বললাম যে তো অনেক ক্ষেত্রে এমন হয় যে পার্ট এ যদি ভালো করে লেখে তাহলে টিচারের একটা ভালো পজিটিভ ভাইব তৈরি হয় যে মেয়েটা বা ছেলেটা ভালো, ভিতরে হয়তো ভালো কিছু লিখছে। হ্যাঁ, তা ওই তো বললাম যে তোমরা হয়তো মনে করতেছো আমার ব্রিফ সব ঠিক হয়েছে, আমি মনে এটা ঠিক করেছি, কিন্তু দেখা যাচ্ছে তোমার হয়তো তোমাকে তোর খাতা দেখাচ্ছে। এই জন্য তো আমি বলি যে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যেন খাতাগুলোকে পুনরায় স্টুডেন্টের কাছে ফেরত দেওয়া হয়। জি স্যার, তাহলে স্টুডেন্টরা বুঝতো যে ওরা কত ভুল করে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা বোঝে না বলেই তারা তাদের মতো করে মন গড়া কথা বলে। ঠিক আছে, যে স্যার আমি তো ভালোই লিখছি, আসলে তুমি কতটুকু ভালো লিখছো? তুমি কি জানো যে আসলে তোমার কোশ্চেন আনসারটা ভালো হয়েছে? বলো, তুমি এখন গাইড থেকে বলে স্যার আমি গাইড থেকে হুবহু লিখছি, আরে গাইড থেকে হুবহু লিখছে, স্যার কি ওই গাইড থেকে আনসার করে নাকি? আনসার করে? বলো। এখন গাইডের উত্তর, এবার আমার মনে করো আমি যে উত্তরটা লিখেছি, এখন আমি যে উত্তরটা লিখেছি একজন আমাকে গাইডের উত্তর দিল, তাহলে আমি কি গ্রহণ করব? কি মনে হয় বলো? না স্যার, এটা তো স্যার। জি স্যার। তাহলে স্যাররা যারা খাতা দেখে এটা অনেক দিন আগে থেকে দেখে এবং তারা এক্সপেরিয়েন্সড। এখন কিছু কিছু ঝামেলা ঘটতে, সেই ঝামেলাটা মনে করে তো নিজের ক্ষতি করার দরকার নেই। যে অনেকে স্যার বেশি করে লিখে, মানে যা তা লিখে খাতা ভরে দিয়েছে, মার্ক পেয়েছে। এখন এটা সেই এক্সামিনারের ব্যাপার, ওটাকে তো আমি উদাহরণ হিসাবে গ্রহণ করব না, তাই না? এটা ব্যতিক্রম হয়ে গেছে ওগুলোকে আমরা কখনো এক্সাম্পল হিসাবে নিব না। আমি ওই জন্য বারবার বলতেছি, কারণ আমি তো বললাম তো, আমি এই যে এতগুলো তোমাদের ছেলে মেয়েদেরকে প্রায় কি যে কতদিন ধরে পড়াচ্ছি, আমার একটা আইডিয়া হয়েছে না যে কে কেমন লিখলে কে কেমন মার্ক পাচ্ছে। অতএব ভালো স্টুডেন্ট ভালো করতেছে, খারাপ করতেছে কত পার্সেন্ট? এখন বলো, শিফাত বলো যে আমি যাদেরকে ভালো বলেছি কয়জন খারাপ করেছে বলো? স্যার ওইরকম একটা হয়নি, আপনি যেরকম প্রেডিকশন করেছেন দুই একজনের একটু উল্টাপাল্টা হয়েছে, বাট ওটাই হয়েছে স্যার, যেটা দুই একজনের এক্সেপশনাল ওটা কেস হয়ে যায়। এখন বাকিটা তার যে কিভাবে করেছে আমি তো জানি না, কিন্তু তারা যদি আন্তরিকভাবে আমাকে রিপ্রেজেন্ট করে, যে তাদেরকে আমি যখন খাতার পরীক্ষা নিই, যখন লিখতে দিই, ওই রিপ্রেজেন্টেশনই তার সম্পর্কে আমাকে বলে দিবে। এমনও তো হতে পারে যে দেখাচ্ছে ওই স্টুডেন্টরা দেখে দেখে আমাকে লিখে দিয়েছে, হয়তো আমার কাছে সে ভালো পাচ্ছে কিন্তু পরীক্ষা করেনি, এরকম হতে পারে না? কিন্তু আমি যে প্রেডিকশন করি তার দুই একটা বাদে বাকি যেমনটা হওয়ার তেমনটাই ঘটে, এবং কলেজেও তাই ঘটেছে, কলেজেও তার ব্যতিক্রম ঘটেনি। ঠিক আছে? অতএব তোমরা যে বারবারই বলো, এটা তো আমি বিশ্বাস করি না, কারণ আমার তো এটা হয় না, আমি তো কখনো এটা মনে করিনি। বুঝতে পেরেছো? যে আমি এতজন স্টুডেন্টকে পড়াচ্ছি, কই আমার তো কখনো এর ব্যতিক্রম দুই একজন ছাড়া তো জেনারেলি ঘটেইনি যে না আমার সব স্টুডেন্টগুলো খারাপ করেছে, এরকমটা তো হয়নি। ঠিক আছে, হাতের লেখা সুন্দর করতেছে, কোটেশন দিয়ে লিখতেছে, অতএব তারা একটা নির্দিষ্ট মার্ক পাবেই, অবশ্যই পাবে, এবং তারা তেমনটাই পেয়েছে। বুঝতে পেরেছো? এবং অনেক স্টুডেন্ট আছে যাদের তার অবস্থানটা বরাবরই ধরে রাখছে, তাই না? ধরে রাখছে, তারা তো নিচে নেমে যায়নি। যদি তাই হতো, এলোমেলো যদি হতো, তাহলে তো একবার তারা ভালো পাইতো আর একবার খারাপ পাইতো, এমন হতো না? বলো। জি স্যার। যে 3, তাহলে সে 3 কেমন করে পাইলো? তাহলে সে 2.50 পেয়ে যেতে পারতো, কারণ সে 3 পাইলো কেন আবার? তাই না? 3-এর ভিতরে আছে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কেমন করে এটা হলো? অবশ্যই তার একটা স্ট্যান্ড, একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি সে প্রয়োগ করেছে, অতএব হয়েছে।
অতএব এমন যে স্যার সে ভালো মানে বেশি বেশি আবল তাবল লিখছে মানেই, আমি তো দেখছি যে শিফাত, মৌলি, মাহফুজা এরা ভালোই লিখছে এবং এরা তো ভালো মার্কই পেয়েছে। এবং যারা মনে করো যাদের হাতের লেখা খারাপ, আমি আকিব বলো, সম্রাট বলো, এদের আমি হাতের লেখার জন্য বারবার বলেছি, হৃদয় বলো, আমি বারবার বলেছি, তাহলে কি ওরা কি হঠাৎ করে ভালো রেজাল্ট করছে? বলো তো, বলো। তাহলে এই যে ইয়াগুলো, তারপরে দেখে এর ভিতরে আমাদের ভিতরে আছে তাসমিমকে নিয়ে কিন্তু আমার একটা মানে সেকেন্ড ইয়ারের একটা মানে ফার্স্ট ইয়ারে কিন্তু একটা ইয়াই ছিল একটা, যে সে ভালো করবে, ঠিক আছে, তো সে ভালো করবে, কিন্তু তার কয়েকটা রেজাল্ট খারাপ হয়ে গেছে। কেন হয়েছে এটা তো এখন তারটা দিয়ে তো আমি বাকি সবাইকে বিবেচনা করতে পারবো না, পারবো বলো? কারণ বাকিদেরও খাতাও তো আমি দেখছি অনেকে ভালো করছে। এখন তাসমিমি কিন্তু আমি ভেবেছিলাম যে তাসমিম কমপক্ষে আমাদের এখানে 3.30 উপরে নাম্বার পাবে, এটা আমার একটা টার্গেট ছিল, কিন্তু তার হয়তো বা 3 হয়নি তাসমিমের, কিন্তু তার হাতের লেখা এত সুন্দর, গোছানো, গ্রামাটিক্যাল মিস্টেক হয়, এমনকি রাইটিং ব্যাচেও সে কিন্তু ভালো করে। এখন আমি জানি না যে তারটা কেন খারাপ হয়ে গেল। এরকম দু একজনেরটা প্রত্যেকবারই ঘটে। যেমন শিফাতেরও তো প্রথম অবস্থায় 3 পয়েন্ট হলো, আমি ভেবেছিলাম সে কমপক্ষে 3.20 উপরে মার্ক পাবে, পেয়েছিলাম কিনা বলো? আমি শিফাতের রেজাল্ট দেখে আমি নিজে অবাক। হ্যাঁ, তাহলে কিন্তু পরের বার আবার সে কিন্তু ভালো করছে। এখন সেই জায়গাগুলোতে কিছুটা হয়তো এদিক ওদিক হয়ে থাকে, কিন্তু বাকি জেনারেল যে ধারণাগুলো সেগুলো কিন্তু তেমনই আছে। আর একটা হলো যে দেখো, যে আমি যখন কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি, যারা ফলো করতেছে পুরোপুরি ফলো না করলেও তাদের মতো করেই লিখুক, কিন্তু আমার ধারণা তো ওদের ভিতর ঢুকে গেছে, বলো ঢুকে যায়নি যে কিভাবে উত্তর লিখতে হয়? জি স্যার, এটাই তো কাজে দিবে। অবশ্যই। আমি তো বলছি না যে আমার উত্তরটা তোমাকে হুবহু লিখতে হবে, আমি যদি 10টা কোটেশন দিই তোমাকে 10টাই কোটেশন দিতে হবে, এটা আমার জানার দরকার নেই তো, বা আমার এটা প্রয়োজনও নাই, কিন্তু আমার উত্তরটা পড়লে তার মাথার ভিতরে যে উত্তর সম্পর্কে যে ধারণা তৈরি হবে এটাই তার ডেভেলপমেন্ট করে দিবে, এটাই তার ডেভেলপমেন্ট করি। কিন্তু আমার অধিকাংশ স্টুডেন্ট করে কি, আমার কোশ্চেনের ধারে কাছেই যায় না, তারা ওই গাইড থেকেই পড়ে। 80% স্টুডেন্ট গাইড থেকেই পড়ে, আমার কোশ্চেন তারা চোখেও দেখে না। জি স্যার, লাস্টের দিকে পড়া শুরু করলে তো ওগুলা দেখলে ভয় লাগবে, এই জন্য স্যার হয় না। তারা খারাপ রেজাল্ট করার খারাপ করে ফেলতেছে। আর আমারটা যদি শুরু থেকে তুমি রিডিংও পড়ে যাও, তাও তোমার যা হবে তাও তুমি 3 এর কাছাকাছি পয়েন্ট পাবা। আমি মনে করি এটা, আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারি। ঠিক আছে, ব্যতিক্রম এটা আমরাও বিশ্বাস করি স্যার, এটা তো আমরাই স্যার এক্সপেরিয়েন্স হয়েছি স্যার। আমি যখন প্রথম বছর থেকে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছি, আমি অনেক কিছু স্যার আমি বুঝতে পেরেছিলাম যে আসলে রাইটিংটা করতে হবে কিভাবে, আমার অ্যানসারটা লিখতে হবে কিভাবে, আমি এটা কোশ্চেন গুলো পড়েই বুঝতে পেরেছিলাম। তো এই জিনিসটা খুবই হেল্প করবে স্যার যারা পড়বে। আর এরকম এখনো আমি আর আমাদের আরেকটা ভুল টেন্ডেন্সি আছে স্যার, যেটা হচ্ছে আমরা এরকম চিন্তা করি, সেটা আমি পরীক্ষা হলে গিয়ে দেখছি যে তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে। জেবিন তাসনিম, তুমি একটা প্রশ্ন করতে চাইছিলে, বলো তো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমার অনেক জরুরি প্রশ্ন ছিল দুইটা। আচ্ছা বলো। হ্যাঁ জেবিন বলো, আমরা একটু আসি। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার হলে তো একদম শুরুর দিকে মাথা একদম ফ্রেশ থাকে, ফকফকা থাকে, তো আমি প্রশ্ন পাওয়ার পরে যদি আমি দেখি যে আমার পার্ট সি খুব মানে কমন আসছে বা খুব সুন্দর প্রশ্ন আসছে, তো আমি যদি পার্ট সি দিয়ে আনসার করা শুরু করি, যেহেতু এখানে মার্কস বেশি, কোনো সমস্যা নেই। তো স্যার আমি এরকম করলাম যে পার্ট সি থেকে 3টা করলাম, তারপর আবার পার্ট বি এর মাঝখান দিয়ে করলাম। না সেটা হবে না, না এটা করা যাবে না। এটা করা যাবে না, তোমার পার্ট একটা শেষ করে তারপর আরেকটা পার্টে যেতে হবে। এলোমেলো করলে আর কি, মানে সিকোয়েন্স চেঞ্জ করলে নাম্বার কম আসে। আমাদের সময় এরকমটা করতাম, একটা ব্রড লিখতাম, একটা শর্ট লিখতাম, কারণ আমাদের শর্ট আর ব্রড ছিল, 4টা হচ্ছে শর্ট আর 4টা ব্রড, 4 × 80 আর 4 × 5 = 20, এইগুলো 100 ছিল। ওইরকম করতাম, একটা ব্রড লিখতাম, একটা শর্ট লিখতাম, একটা ব্রড লিখতাম, একটা শর্ট লিখতাম। কিন্তু এখন সিস্টেম হয়েছে, আমার ক্রনোলজিও বলা আছে, ক্রনোলজিটা অবশ্য আমরা অতটা কেয়ার করি না, যে ক্রনোলজি হলো কি না হলো, যে এবিসিডি ঠিক মতো লিখছে কিনা, সেটা না করলেও অন্তত যে পার্টটা যখন লিখবা সেই পার্টটা সেটা শেষ করবা। এমনকি প্রশ্নে উল্লেখ করা থাকে, প্রশ্নে বলাই থাকে, দেখো তো যে পার্টে লিখবা সেটা ক্রনোলজিক্যাল, এটা বলা হয়েছে না, প্রশ্নে উল্লেখই থাকে। এটা হয়তোবা যদিও আমরা টিচারেরা অনেক সময় কেয়ার করি না, বা আমরা ওটা এড়িয়ে যাই তোমাদের ভালোর জন্যই, যে অনেকে আবলতাবল এদিক ওদিক লিখলে আমরা নাম্বারটা দিয়ে দিই, এটা আমরা করি আর কি। ঠিক আছে, হ্যাঁ এটা অনেক সময় এটা করে যায়, বা এক্সামিনাররা বলে দিতে। হ্যাঁ এখন আমি হচ্ছে যে স্যার একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে চাচ্ছি, আবার মানে যেগুলোতে মার্কস বেশি ওগুলো আগে ধরতে চাইতেছি। তো এই ক্ষেত্রে টিচারের ইমপ্রেশন ক্যাচ করার জন্য মানে কোন পার্টটা আগে
আনসার করলে আর কি মানে একটা ভালো এরকম ইমপ্রেশন আসলে তৈরি হয়। ব্যাপারটা ভ্যারি করছে না, এরকম কোনো ব্যাপার আসলে নেই, ঠিক আছে তো? হ্যাঁ স্যার অনেক সময় পার্ট এতে সময় বেশি লেগে যায়, কিন্তু পার্ট সিতে হচ্ছে যে আর সময় কম স্যার লাগে। টাইম ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি পার্ট এ যদি কমন পেয়ে যাই, দেখা গেল যে আমার 8টা কমন আছে। তা কমন জিনিসটা এটা তো হচ্ছে এমন না তোমাকে বানায় লিখতে হবে। কমন জিনিসটা লিখলে হবে কি, আমার ওখানে যদি আমি কিছু সময় সেভ করতে পারি, সেটা কিন্তু আমি পার্ট সি বা বি তে কিন্তু দিতে পারবো স্যার। তো ইমপ্রেশনের বিষয়টা তো স্যার বলেই দিল যে আমাকে হ্যান্ড রাইটিংটা একটু ভালো করতে হবে, এবং প্রেজেন্টেশনটা ভালো করতে হবে। যদি স্যার খাতা যদি পড়ে কাটে, তাহলে তো তোমার এখানে এমনিতেই ইমপ্রেশনটা ক্রিয়েট হয়ে যাবে। আর একটা স্টুডেন্ট যখন 10-এর মধ্যে 8 পাবা বা 8 পাবে, 9 পাবে বা 10ই পাবে, তখন অবশ্যই টিচার একটা ভালো মানে মন মানসিকতা নিয়ে খাতাটা কাটবে। সেক্ষেত্রে স্যার তো বলে দিল প্রেজেন্টেশনের কথাটা। আর যদি পার্ট এটা আমি একটু কম সময় লাগাতে পারি, মানে আমি তো জানি যে একটা মার্কের জন্য আমাকে 3 মিনিট সময়, সেখানে আমি যদি দেখা গেল যে 15 মিনিট বা 20 মিনিটে পার্ট লিখে শেষ করে পেরেছি, তাহলে আমার 10টা মিনিট ওখানে আমি বেশি অ্যাপ্লাই করতে পারবো। তো এই জিনিসগুলো একটু টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রেখে পরীক্ষাটা দিলে খুবই ভালো হয়। পার্ট এর পরে পার্ট বি কমন আসুক, বা পার্ট সিটা আমি লিখে ফেললাম, তাহলে আমার অনেকটা প্রেশার কমে গেল, এইরকম আর কি বিষয়টা। আমার মনে হয় ইমপ্রেশন বলে কিছুই নাই, কারণ স্যারেরা যদি ভালো করে খাতা কাটে, ওনারা যে পার্টি আগে দেখুক না কেন, স্যার বুঝতে পারবে যে এই স্টুডেন্টটা ভালো বা খারাপ। সেটা পার্ট আপু আপনার রিভিশনের জন্য কতটুকু করে টাইম রাখতেন? রিভিশন কি দিতে পারতেন? রিভিশন, হায় হায়, লিখে শেষ করা যায় না রিভিশন? আর একটু সময় পাইলে 2 মিনিট সময় পাইলে আরো একটুখানি বেশি লিখতাম রিভিশন। হ্যাঁ, শেষে এরকম হয় জানো, পরীক্ষার হলে কি হয়, টিচাররা তো গার্ড দিলে বুঝতে পারে যে হচ্ছে কারা আসলে পরীক্ষা দিচ্ছে, কারা একটু মানে একটু অসাধু উপায় অবলম্বন করে না। তো দেখা যায় যে একটু ফেভার করে, সেটা হচ্ছে খাতাটা তোমার পরে নিতে পারে, এইরকম যে ঠিক আছে তুমি লিখো, তোমার খাতাটা আমি পরে নিচ্ছি, বা সবার শেষে তোমার খাতাটা নিবে, এরকম এতটুকুই ফেভার করবে, 1 মিনিট 2 মিনিট বেশি দিবে না। রিভিশন তো দূরের কথা, লেখা শেষ হয়। এক্সামিনার হিসাবে আমরা কিন্তু হলে ঢুকেই 10 মিনিটের মধ্যে বলে দিতে পারি যে কোন স্টুডেন্ট এখানে ভালো, বুঝতে পেরেছো? আর স্যার ওই আপুটা বললো না যে যদি সময় একটু বেশি লেগে যায়, বেশি লাগবে কেন, যেহেতু 10 মার্কের জন্য আমাদের সময় নির্ধারিত থাকেই আধা ঘন্টা, আমরা আধা ঘন্টার 1 মিনিট বেশিও না 1 মিনিট কমও না, আধা ঘন্টা মানে আধা ঘন্টায় শেষ এটা না, এটা বলা যায় না আসলে। কোশ্চেন অনেক সময় কোশ্চেন আসলে আসে না, কমন চলে আসে না। পার্ট এ দেখা গেল তোমার 60টা, পার্ট এ তো তুমি বানাই লিখতে পারো, মানে এটা হচ্ছে ছাকা মার্ক। এখানে তুমি যা লিখবা, যদি সঠিক হয় তুমি মার্ক পাবা, নাহলে ভুল হলে 0, কোনো তো এখানেই নাই। তো সেই ক্ষেত্রে অনেক সময় এটা এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ, অত টাইম মেইনটেইন ওখানে হয় না। যেমন আমাদের এবার টেস্ট এক্সামে হচ্ছে রিডিং স্কিলের পার্ট বিটাতে হচ্ছে আনসিন ছিল যদিও, কিন্তু মানে এত সুন্দর প্রশ্ন আসছে যে বড় লেখা বড় হয়ে গেছে, তো ওইখানে পার্ট বিতে অনেক টাইম চলে গেছে যে আরেকটু লিখি বা সুন্দর হচ্ছে লেখা। লোভ সামলাতে হবে তো বাবা। ওই যে প্রথম লিখতে ভালো কোশ্চেনটা লাগে দেখে খুবই একসাথেই লিখে টাইম সব শেষ করে না, ফেলবো। দেখা গেল যে ডক্টর ফার্স্টাসের একটা কোশ্চেন একদম হুবহু কমন আসছে, কোটেশন আমার সব মনে আছে, আমি মনের মাধুরী দিয়ে লিখতে শুরু করলাম। হ্যাঁ, 1 ঘন্টা শেষ। আমার তো 30 মিনিটের মধ্যে আমি যতটুকু পারি আমাকে লিখতে হবে। হ্যাঁ, তো এইটারই তুমি এই ধাক্কাটা তুমি পরে গিয়ে আর সামলাতে পারবে না, তোমাকে কোনো একটা কোশ্চেন ছুটে যাবে। তো আমার মতে যে কোনো একটা কোশ্চেন ভালো লেখার থেকে তুমি এক্সামটা কমপ্লিট করো, এতে করে হবে কি। আর একটা জিনিস কি, একটা মানে লেন্থ যদি দেখা গেল যে একটা ব্রড কোশ্চেন তুমি 6 পেজ লিখেছো বা 5.5 পেজ লিখেছো, তুমি মেনটেন করবা যে ওটা যাতে ওই রকমের লেন্থটা থাকে, 6 পেজই থাকুক বা 5.5 পেজই থাকে। এতে করে হয় কি, একটা খাতাটার একটা সৌন্দর্যও বাড়ে, টিচারদেরও একটু মানে ইমপ্রেশন ক্রিয়েট হয়। হ্যাঁ, আমি পারি জন্য একদম লিখতেই থাকলাম, এই লোভ করলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আর স্যার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে এই যে সবাই বলে স্যারের প্রশ্ন পড়া বা প্রথম থেকে যে আপুরা ভাইয়েরা পড়তেছে, তো স্যারের প্রশ্নগুলো তো পিডিএফ আকারে থাকে, সবাই কি এগুলো হচ্ছে যে প্রিন্ট করে তারপর হচ্ছে প্রত্যেকদিন রিডিং পড়ে, নাকি হচ্ছে ওই প্রশ্নগুলো লিখে নোট করে তারপর প্রত্যেকদিন রিডিং পড়ে, নাকি মোবাইল থেকেই রিডিং পড়ে? মানে কেউ যদি সেকেন্ড ইয়ার থেকে তুমি যে একদম প্রথম তিনটা থেকে পড়া শুরু করতে চায়? হ্যাঁ, তুমি যে 3টা সিস্টেম বললা না, ওই 3টা সিস্টেমই অ্যাপ্লাই হয়। যেমন আমি পিডিএফ বের করে পড়েছি, কেউ কেউ ফোনে পড়তে কমফোর্টেবল, তারা ফোনেই পড়ে, কেউ কেউ আবার নোটও করে, স্যারেরটাই লিখে। হ্যাঁ, নোট বলতে স্যারেরটাই লিখে। হ্যাঁ, আমি প্রিন্ট করে পড়তাম। কেউ কেউ আছে আমাদের মধ্যে আবার ওই যে স্যারের ওটাই হাতে হ্যান্ড রাইটিং তাদের মতো করে লিখে নিত, প্লাস হচ্ছে কেউ কেউ আবার পিডিএফ দেখেই পড়তো। তো তিনটাই অ্যাপ্লাই হয় আর কি। হ্যাঁ, এখানে কোনো স্পেসিফিক কিছু না। তোমার যেটা ভালো মনে হবে সেটা তুমি করো। লিখে নিই, আমার আসলে চোখের সমস্যা, তো আমি আবার ফোনে বেশি না থাকে, আমি একবারে লিখে নিই। হ্যাঁ, যেটা হয়।
বিভিন্ন ধরনের সিস্টেম আছে, ঠিক তুমি আছে যদি টাইম মেনটেন করে একাগ্রভাবে করো, সব সিস্টেমই কোনো না কোনোভাবে কাজ করবে, হ্যাঁ, কোনোটাই খারাপ হবে না। আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি হচ্ছে দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার বড় আপুদের কাছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের সেট সাজেশনে কিছু সিলেক্টিভ কোটেশন দেওয়া থাকে, আপুরা কি সেগুলো ফলো করতেন? এর সাজেশনে তো এরকম কোনো কোটেশন আছে আছে বলে আমার জানা নাই, কিন্তু এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশন তো এভাবে কখনো পড়িনি। হ্যাঁ, ওই এক্সপ্লেনেশনগুলোকে হয়তো হ্যাঁ সরি, হ্যাঁ ওইগুলো তো এক্সপ্লেনেশন গুলো কি কোটেশন হিসেবে ইউজ করছেন আপনারা? এক্সপ্লেনেশন আমি খুব একটা আসে না, ঠিক আছে, অতএব ওদিকে মনোযোগ দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আমি যেহেতু থার্ড ইয়ারে, তো আমি সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন মেইন যেই টেক্সট বইগুলো ওই আমি আসলে স্যার কাছে থার্ড ইয়ার থেকেই পড়ি। তো মেইন যেই টেক্সট বইগুলো আছে ওইগুলোর পিছনে কিছু পিছনের দিকে কিছু কোশ্চেন আছে, ওইখানে অনেক সুন্দর কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া আছে। আর ওখানের কোটেশন গুলো অনেক ভালো লাগে, ভালো করে সুন্দর করে সাজানো দেওয়া আছে। আমি ওখান থেকে মূলত কোটেশন গুলো পড়ি। স্যার, অনেক সময় দেখা যায় কি এক্সপ্লেনেশন গুলোই কোটেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কতটুকু গুরুত্ব দেওয়া হবে ব্যাপারটা? তোমার কাছে এটা যদি তো ডিপেন্ড সুইটেবল করবে। মনে হয় যে এটা একটা কোটেশন হিসেবে দেওয়া যায়, তোমার কোশ্চেনের টপিকের সাথে যায়, তাহলে তুমি দিতে পারো। আপু আপনি আগে মনে হয় আপনার কোশ্চেন গুলা দেখা উচিত, যে আপনি যেই টপিকটা যেই হচ্ছে অনুশীলনী বা অধ্যায়টা পড়বেন, যেমন যে কোনো পার্টের ওই হচ্ছে পার্টের হচ্ছে কি কি কোশ্চেন আসতে পারে, বা হচ্ছে এনিউতে কোন কোন কোশ্চেন গুলো আসছে বা কোন কোন কোশ্চেন হইতে পারে। বোর্ডের বাইরে অনেক কোশ্চেন দেওয়া থাকে, কিন্তু সাজেশনে বা গাইডে ওই কোশ্চেন গুলো যদি দেখেন, আপনি যখন পার্ট পড়বেন তখন আপনার হচ্ছে একটা আইডিয়া চলে আসে যে এই জায়গায় এই কোটেশন গুলো দেওয়া যাবে, এই কোটেশন গুলো ওই আমার ওই প্রশ্নটাতে দেওয়া যাবে। আমি ফার্স্ট ইয়ারে তো আমি এইভাবে পাঠগুলো পড়ি, এই জন্য আচ্ছা বললাম। শোনো, একটা জিনিস কি, একটা সহজ জিনিস সহজভাবে নিতে হবে, ঠিক আছে? তো তুমি যেমন কোটেশনের বিষয়টা বারবার আসতেছে, একটা জিনিস দেখো, স্যার তো বলেই দিছে, স্যারের সবগুলো কোশ্চেনে যদি তুমি দেখো, কিছু কিছু কোটেশন কমন, মানে ওই জিনিসটা সব কোশ্চেনেই আছে, ওই কোটেশনটা সব কোশ্চেনেই আছে। তো যেগুলা কমন সেগুলো আমার একটা পড়লে তো তিনটার জন্যই হয়ে যাচ্ছে, তাই না? তো আমি যেগুলা মানে টেক্সট বেস যেগুলো একটু আমার এক্সেপশনাল বা কোশ্চেন বেস আমাকে পড়তে হচ্ছে, আমি ওগুলো একটু পড়ে নিলাম, নিয়ে আমি বিষয়টাকে মানে জটিল করবো না, হ্যাঁ, এটাকে সিম্পল ভাবে যাচ্ছে, আমি এইভাবে পড়বো, এটাকে যদি কোশ্চেনে আসে তাহলে আমি যেটা দিতে পারবো দিয়ে দিব, এইভাবে দিয়ে দেবো। কারণ তুমি যখন 5টা কোশ্চেন রিডিং দিবা, ওই 5টা কোশ্চেনের যে থিমের বাইরে থেকেও যদি দেয় যে তোমার 5টা কোশ্চেনের যে জ্ঞান, ওটা থেকে তুমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, তাই না? তো যখন তুমি অ্যান্সার করবা, তখন তো তুমি যদি কোটেশন গুলো তোমার পড়া থাকে, যেগুলো কমন কোশ্চেন বা কমন কোটেশন, সেগুলো তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারবা। সো এক্সপ্লেনেশন হোক বা এটা তোমার বেস্ট করবে কনটেক্সটের উপর, আসলে তোমার কনটেক্সটটা কি, হ্যাঁ, যেখানে যেটা চাবে সেখানে সেটা দিতে হবে। তো তুমি যদি কিছু স্যার যেটা করতো যে কিছু টেক্সট বেস সে কোটেশন মনে রাখতো, যেটা সবগুলোতে সে অ্যাপ্লাই করতে পারতো। তো এইভাবে বিষয়টাকে নিয়ে নিবো, অত জটিল না যে আমাকে 10টা দিতে হবে, 8টায় দিতে হবে, এমন না। তোমার যদি লেখা প্রেজেন্টেশন সুন্দর হয়, কোটেশন তুমি যদি দিতে পারো তাহলে খুবই ভালো আর কি, ঠিক আছে না? সবই সিস্টেম আছে, এখন তুমি যেরকম লিখবে তেমন অ্যান্সার পাবা, দ্যাটস ইট। এখানে কোটেশন পড়ার সময় বিষয়টা হলো ছাড়া ছাড়া কোটেশন পড়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? তো হয় তোমাকে টেক্সট বেসড কোটেশন পড়তে হবে, আর নয় কোশ্চেন আনসার বেস কোটেশন পড়তে হবে। কারণ তুমি কোটেশন পড়লা, কিন্তু কোটেশনটা করতে প্রয়োগ করবো তাতে তুমি বুঝলা না, তাতে লাভ আছে বলো? জি স্যার, এটাই কোটেশন কোনো লাভ দেওয়া হবে আছে, ও কোটেশন তো আমার কোশ্চেনের মধ্যেও দেওয়া আছে, তাহলে তোমার ওটা আলাদা করে ফোকাস কেন দিতে হবে? আর ওখানে যে তুমি পড়বা, তাহলে তুমি তো কনটেক্সটই বুঝতেছো না ওই কোটেশনের, তাহলে তুমি কেমন করে মনে রাখবে এই কোটেশনটা? আর স্যার যেহেতু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেয়, তো কোশ্চেনের অ্যান্সার মুখস্থ না করলেও কোটেশন গুলো মুখস্থ করে ফেলা উচিত, সবগুলা কোটেশন। হ্যাঁ, ওখানে কোটেশন তো দেওয়াই আছে কোশ্চেনের সাথে, তাহলে তুমি কোটেশনের কনটেক্সটটা বুঝে যাচ্ছ যে কোটেশনটা এই জায়গায় দিতে হয়। তুমি যদি আলাদা করে ছাড়া ছাড়া করে কোটেশন পড়ো দুই একটা করে, তাহলে সেই কোটেশন তো তুমি ইউজ করতে পারবে না, আর ওটা মনেও থাকে না। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। অতএব সেটের জন্য যে আলাদা করে থাকুক বা যেখানে আলাদা করে থাকুক, আলাদা করে কোনো কোটেশন পড়বে না, হয় টেক্সটের সাথে মিলাই কোটেশন পড়বা, টেক্সটে দাগিয়ে দাগিয়ে, আর নয় তুমি কোশ্চেনের সাথে যে কোটেশন দেওয়া আছে সেটা পড়বা, তাহলে তুমি ওটা ইউজ করতে পারবে এবং মনে থাকার মতো সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন হচ্ছে রায়হান পাটোয়ারি, তাই তো? রায়হান, স্যার আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি খাতায় বেশি, পরীক্ষায় বেশি লিখতে পারি না, সময় চলে যায়। আচ্ছা, এখন পোয়েট্রি পোজ এগুলোর জন্য যে পার্ট বি আর সি, এই দুইটা প্রশ্নের জন্য কোন বিষয়ে খেয়াল রেখে লিখলে বা কিভাবে সাজিয়ে লিখলে কম লেখায় মোটামুটি একটা ভালো মার্ক পাওয়া যায়? এটা তো কঠিন প্রশ্ন গো।
তুমি ভালো মার্ক বলতেছো আবার কম লেখা বলতেছো, এই দুটা প্রশ্ন মানে দুটা অনেকটাই প্যারাডক্সিক্যাল কথা হয়ে গেল, ঠিক আছে তো? হ্যাঁ জি স্যার আর কি কোন টপিকগুলো লিখলে মোটামুটি একটা ফুল লেখা যাবে আর কি? এই প্রশ্নের উত্তরটা আম- আমার জন্য আমি কঠিন। একটা একটা জিনিস কি স্যার, আমি একটু বলি যে তোমরা তো যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তোমরা তো খুবই লাকি রে ভাই। কেন আমরা এই সুযোগটা পাইনি? হ্যাঁ, তোমরা যেমন একটা তোমরা কেন যে বুঝতেছি না আমি যে কেন যে কোশ্চেনটা করতেছি, কি ফলো করে আমি অ্যান্সার করবো। স্যার তো অ্যান্সার গুলো দিয়ে দিয়েছে, তুমি ওটা একটু রিডিং দাও। এই জিনিসটা যদি আমরা পাইতাম ওই সময়, আমাদের মনে হয় অনেকেই ভালো রেজাল্ট করতো। আমরা আমরা নোট করেছি, স্যারকে দেখিয়েছি, তারপরে ওটা আবার আমাদেরকে প্রিপারেশন নিয়ে লিখতে হয়েছে পরীক্ষার হলে। হ্যাঁ, তো অত না, তুমি যেটা স্যার দিয়েছে সেটা দেখো। আর একটা অ্যান্সার ভালো করার জন্য তো মিনিমাম একটা লেখা লিখতে হবে, তাই না? এখন তুমি যদি বলো যে আমি কম লিখতে পারি, তাহলে তোমাকে ক্যাপাসিটিটা বাড়াতে হবে। কারণ আমাকে যেটা ভালো রেজাল্ট করতে গেলে আমাকে যে জিনিসটা পারতে হবে, আমি পারি না বাট আমাকে ওটা করতে শিখতে হবে, যে আমি পারি না ওটা আমাকে পারতে হবে, নাহলে তো আমি ভালো রেজাল্ট করতে পারবো না। তো আমি ওটাই আর কি কথা, যে আমাকে যদি নদী পার হতে হয় আমাকে সাঁতারটা জানতে হবে, সাঁতার না জানি নদী নদী পার হতে চাইলে তো আমি পারবো না। তো তোমাকে এটা ক্যাপাসিটিটা বাড়াতে হবে, পড়তে হবে বেশি বেশি করে একটু, আর লেখাটা প্র্যাকটিসটা করতে হবে, তাহলে দেখবা যে পারবা। আর তোমাদের যেহেতু একটা মডেল আছে, মানে তুমি কি দেখে পড়বা, যেটা তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট, তোমরা ওটা একটু দেখো, দেখে বুঝবা না, স্যারের সাথে কথা বলবা, বাট এটা যদি করো দেখবা যে আস্তে আস্তে ডেভেলপ হবে। মানে স্যার কম পয়েন্টটি লিখে লেখার সময় বা তুমি কম ইয়া করে আনসার, ওই যে বললাম যে ফার্স্ট ইয়ারে অনেক রকম কথা থাকে। হ্যাঁ, মেনলি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়ার পরেই তোমরা ছেলেমেয়েরা বুঝতে পারো যে আসলে কিভাবে পড়া উচিত ছিল। তার আগ পর্যন্ত তোমরা অনেক কিছুই মনে করো। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। স্যার মেইন কথাটা হচ্ছে যতক্ষণ আমরা এক্সাম দেই না ততক্ষণ আমরা মনে করি যে, যখন পড়ি মনে করি যে খুব ইজি বিষয়, আমরা লিখতে বসলে একদম 5-7 পেজ একদম মানে একটা না এক নিঃশেষে লিখে ফেলতে পারবো। কিন্তু যখন আমরা লিখতে যাই তখন বুঝতে পারি যে কলম ভাঙে দাঁত ভাঙে, মানে বিষয়টা বুঝতে পারি। কিন্তু যখন হচ্ছে কনসিস্টেন্সিটা থাকে, যেমন 1 সপ্তাহ বা হচ্ছে 7 দিন 8 দিন 10 দিন এরকম যদি আমরা হচ্ছে লিখি, তখন হচ্ছে এমনিতেই আমাদের ইয়েটা বের হয়ে যায়, ফ্রি হ্যান্ড রাইটিংটা, আর সময় দিতে পারতে আর হবে, ঠিক আছে? টাইমিংটাও হয়। হ্যাঁ, আমি প্রথম দিকে একটা ভিডিও করেছিলাম, ইউটিউবে দিয়েছিলাম যে কাদের ইংরেজি নেওয়া ঠিক না, এরকম একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে তো? জি স্যার, সাবধান বাণী হ্যাঁ 14 সাবধান মিনিটের। বাণী, হ্যাঁ যারা ইংরেজি হলো তাদের সাবধান, এরকম একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি বলেছি, এবং এটার আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা থেকে শুরু করে আমার কলেজ লাইফে এটা দেখি যে এই সাবধান বাণীটা যদি না শোনো তোমার লাইফে কতখানি ক্ষতি হয়ে যায়। কারণ ওই ফার্স্ট ইয়ারে 100 জন ভর্তি হয়, ফোর্থ ইয়ার পর্যন্ত গিয়ে 25 থেকে 30 জন থাকে, বাকি 70 জন কিন্তু চলে যাচ্ছে। বরং তারা যদি বাংলায় পড়তো বা রাষ্ট্রবিজ্ঞানে পড়তো বা দর্শনে পড়তো, তারা অন্তত মনে হয় অনার্সটা শেষ করতে পারতো, ঠিক আছে? কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যেতে যেতেই সব শেষ হয়ে যায়। তো এই জন্য যে পরিমাণ পড়ার দরকার সে পরিমাণ তোমাকে পড়তেই হবে। কম লিখে কম পড়ে ভালো রেজাল্ট করবা, এটার পরামর্শ আমি একদমই দিতে পারি না, ঠিক আছে তো? ভালো বুঝতে পারছো? রেজাল্ট হ্যাঁ হবে কিন্তু দিন শেষে কিছু করতে পারবে না। হ্যাঁ, তারপরেও ওই যে বললাম যে কম লিখে কম ইয়া করে কোনো পরামর্শ, এটা আমি কি দিব বলো? অনেকে তোমাকে দিবে হয়তো যে সামারি টামারি পড়ে যাও, সামারি যা কোশ্চেন আসবে সামারি লিখে দিও। পানি পানি কাজ। কিন্তু ভালো রেজাল্ট করতে হলে এছাড়া ভালো করার কোনো উপায় নেই। ভালো বলতে আসলে আরটা হলো, ভালো বলতে কি বলতে যাচ্ছ? 3.30, 3.50, নাকি 3.50 প্লাস? তোমার ভালোর কোনো সংজ্ঞা আছে বলো? যে 3.20 পেয়েছে সে ভাবতেছে আমার ভালো হতো যদি আমি 40 পাইতাম। গুড ইজ নট আ ডেস্টিনেশন বাট ইট ইজ আ জার্নি। হ্যাঁ, এখন তুমি শেষ 2.90 পর্যন্ত পেয়েছো। চাকরির মধ্যে যে টিকতে পারবে সে হচ্ছে আসল। হ্যাঁ, যে 2.90 পেয়েও কেউ হয়তো বা বলতেছে যে আমার খারাপ হয়েছে, কিন্তু এটাও তো খারাপ রেজাল্ট না। আমার মনে হয় 2.50 উপরে যারা পায় তারাই ভালো রেজাল্ট করে, শুধুমাত্র তার অভিজ্ঞতা কতটুকু সেটা হলো বড় কথা। আর আরেকটা জিনিস খেয়াল করে, এই যে বিসিএস এর একটা ইয়া দিয়েছে দেখছো, এই যে 39তম বিসিএস এর, হ্যাঁ, যে বিশেষ বিসিএস, এখানে কিন্তু অলরেডি একটা ইয়া দিয়েছে, যারা কনটেক্সট পড়েছে, যারা টেক্সট পড়েছে তারা কিন্তু এই বিসিএস এ ভালো করবে। আর জি স্যার, 100% মার্কস আছে জাস্ট শুধু টেক্সটের উপরে। হ্যাঁ, টেক্সটের উপরে 100 মার্ক, ঠিক আছে তো? তো এই টেক্সট যাদের পড়া জি আছে স্যার। তারা যে কোনো ধরনের কোশ্চেন আনসার ঘুরে লিখতে পারবে। অতএব এখন থেকেই প্রস্তুতি নেবে। চাকরি মানে তোমার তো পড়াশোনা মানে তো তুমি চাকরির প্রস্তুতি নিচ্ছই। আলাদা করে তুমি চাকরিকে যখন দেখো তখনই তোমার পড়াশোনার ক্ষতিটা হয়ে যায়, চাকরি পাওয়ার সম্ভাবনাটাও কমে যায়, ঠিক আছে? তুমি যখন যেখানে আছো সেইটাই ভালো করে করো, দেখবে যে অটোমেটিক সবকিছু ভালো হয়ে যাচ্ছে।
বুঝছো? চাকরি পাইতে হলে তো একটা স্যার গণিত অনেক আমাদের কঠিন। ইংরেজিতে তো অনেক মার্ক আছে, যে কোনো ক্ষেত্রে যদি যাই আমাদের ডিমান্ড অনেক আছে, যদি আমরা ভালো কিছু করতে পারি এই 4 বছরে, ভালো কিছু যদি শিখতে পারি। ওই জন্য শেখো। কিন্তু মানে বিষয়টা আমি বুঝছি যে যে কোনো একটা বিষয় স্কিল অর্জন করলেই মানে বিসিএস বলেন মানে ভালো হলো। এই ক্ষেত্রে আমার বাংলা নেওয়া লাগতো, তাহলে কারণ বাংলা আমার আগে থেকে পড়ি, ওটা আমার আগ্রহ আরো ভালো থাকতো। ইংলিশ ভাইয়া নিয়ে আপনি যে যেটা নিয়েছেন বিপদে সেটাও পড়ে ভালো, গেছে, ওরে কারণ বাবা, বলবো এটা যে তো হচ্ছে যে কোনো, এটা কোনো ইন্টারেস্ট তৈরি হচ্ছে না। ইন্টারেস্ট যদি তৈরি না হয়, একটা ভালোবাসা যদি না তৈরি হয়, একটা লোকের সাথে যদি প্রেমই তৈরি না স্যার হয়, তাহলে ওই আপনার সংসার করা ইংলিশ তো ওটা সায়েন্স এর উপরে দুঃখজনক। সিডনি ভালোবাসা তৈরি কার্টুনের মতো হচ্ছে না। লাগছে না স্যার? সিডনি কার্টুনের মতো লাগছে না স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ইনার আমি তো ইংলিশ লিটারেচারের উপরেও কোনো ভালোবাসা আসছে না, যেখানে ইংলিশ লিটারেচারেই সব এত মজার মজার কাহিনী। সে না, এখন সাহিত্য রিগ্রেট ফিল করতেছে। দেখেন, আমি যে কোনো সাহিত্য আগে বাংলা পড়লে কিরকম মনে হয়, মানে ছবির মতো জিনিসটা ধরা যায় চোখের সামনে। এই বিষয়ের অনুভূতিটা যারা বই পড়বে বাংলা, বা ওই তোমার ছবি বাংলা যখন তৈরি সাহিত্যে যদি বোঝার আপনি হচ্ছে, চেষ্টা করো। ওরা ইংরেজিতে সারা বুঝতে তো পারেন বুঝে আসবে। তাহলে আপনাকেও ভালো মানে লাগবে ইংরেজি থেকে মানে বিষয়টা। এই বিষয় তৈরি হচ্ছে না যে ইংরেজিতে এইরকম ছবি তৈরি হচ্ছে না, বা ধরেন আচ্ছা যে এরকম একটা চিত্র চলে আসছে না, বুঝতে পারছেন? এই জন্য ধরেন আমার ইন্টারেস্টটা হারে যাচ্ছে। এই জন্য আমি সেক্ষেত্রে দেখছি আপনি যে একটা কি কাজ করা করতে উচিত। পারেন, হচ্ছে যে আমাদের প্রত্যেকটা টপিকস এর উপরে গালিভার ট্রাভেলস বা যে কোনো টপিকস আছে সেই টপিকস গুলোর উপরে হচ্ছে যে ইউটিউবে ছবি বা অনেক টাইপের বের হয়, তো আপনি ওই ইগুলা দেখেন, তাহলে আপনার হয়তো বা ইন্টারেস্ট বাড়বে। না না, আমি তো লিমিটেশন করতে বুঝা জানতে পারছি হবে, যে স্যারের কি ওই পড়াবো কথাটাই ওইটাকে ঠিক, আসলে ফিল যে করতে হবে। বাবা তুই বাংলা পড়িস না। ওই বাংলা স্যার আগে কোথাও যে বাংলা পড়িস না বাপ, কিন্তু বাপ তো কথা শুনেনি, বাপ তো বাংলা ডুবে গেছিল, মরে শেষে মরেই গেল। আবার ওই বুদ্ধি করা যাবে না। এইবার আচ্ছা, বাংলা বাদ, পড়াশোনা তো বাদ ঠিক আছে। তো আজকে অনেক সময় হয়ে গেল। তো যাক, অনেক আলোচনা হলো। আশা করি এর ভিতর থেকে কিছু না কিছু সবাই পেয়েছো, একটা ক্লিয়ার ধারণা কিছুটা পাওয়া গেছে। তো দেখি যদি জি আবার স্যার। কখনো সম্ভব হয় 1-1.5 মাস পরে আবার একটা এরকম আয়োজন করব, যাতে তোমাদের মনের ক্ষোভ, আকাঙ্ক্ষা, প্রশ্ন সব পেয়ে যাও। ঠিক আছে তো? তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। সবাই জি ভালো স্যার। করো। আমি এটাই চাই, আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে, এটাই আমি চাই। এই জন্য আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তার ভিতর থেকে আমি ভাবি যে বাদ দিতে দিতে যা থাকবে ওটাতেই যেন তারা ভালো রেজাল্ট করে। ঠিক আছে তো? কারণ বাদ দিতে দিতে তো যেন ভালো ভালো রেজাল্টের উপরেই থাকে। কিন্তু সেই জায়গাটা যারা করো না, আমি বারবারই বলছি যে একটু ফলো করার চেষ্টা করো। আমি কারণ যদি গাইড দিয়েই হতো তাহলে আমি কষ্ট করে কেন আনসার লিখে যেতে? আমি তো শিফাতদের প্রথম বছর দেখেই বুঝতে পারছি এদের দিয়ে হবে না, আমাকে উত্তর লিখে দিতে হবে। ঠিক আছে তো? আমি সেই সময় যে ওদের যদি আমি বিভিন্ন গাইড থেকে পড়তে বলছি, ওরা করছে কি সব গাইড টাইড থেকে কপি করে আমাকে দিয়ে দিচ্ছে, তাই না? এ দিয়ে তো হচ্ছে না, তাহলে তো রেজাল্ট ভালো হবে না। তখন থেকেই কিন্তু আমি কোশ্চেন আনসার দেওয়া শুরু করেছি। এই কষ্টটা আমি নিয়ে নিয়েছি, কারণ এই কোশ্চেন আনসার রেডি করতে তোমাদের আমি 1-1.5 ঘন্টা পড়াই, কিন্তু আমার এই কোশ্চেন আনসার রেডি করতে কতখানি টাইম লাগে জানো? দিনে আমাকে অনেক সময় ব্যয় করতে হয় কিন্তু। স্যার অনেক বেশ সময় ব্যয় করতে স্যার, রাইটিং এর পিছনে প্রচুর সময় লাগে। হ্যাঁ, একটা জিনিস লিখে আবার পড়া, আবার পড়ে আবার ওটাকে মডিফাই করা, কিছু কিছু ভুল দেখো থেকেই যায়, কিন্তু ভুলের পরিমাণ যাতে খুব কম হয় আমি সেটাই চেষ্টা করি। আশা করি ভুলের পরিমাণও কম থাকে। ঠিক আছে? এবং কোটেশনগুলো ঠিক মতো হচ্ছে কিনা, হ্যাঁ কিছু কিছু কোটেশন এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, একটা জিনিস লিখতে গিয়ে দেখা যাচ্ছে একটা জিনিসের মধ্যে ঢুকে গেছে, এরকমটা হয়ে যায়। বই খুলতে হয়, বই খুলে আবার দেখি কোটেশনটা ঠিক আছে কিনা, কোন জায়গাতে আছে। বই আমার পাশে সবসময় ভেড়ানোই থাকে। ঠিক আছে? তো আমি কষ্ট করছি, দেখো তোমাদের পড়ানোর বাইরেও আমার প্রায় সারাদিনই আমি কষ্ট করি, এই কারণেই যে আমি যেটা করব সেটা যেন ভালো মতোই হয়। আমার এটা একটা ছোটবেলা থেকে অভ্যাস, যেটা করবো সেটা ভালো মতো না হলে আমার ওটা যত টাকাই ব্যয় হোক আমি ওটা ফেলে দিই। ঠিক আছে তো? আমার যদি পছন্দের না হয় আমি ওটা ফেলে দিই। আমার টাকা পয়সা কখনো আমি হিসাব করি না, ও টাইম দিয়েও হিসাব করি না। এখন বাকিটা তোমাদের গ্রহণ করা না করার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি আগেই বলছি যে আমার কোশ্চেন আনসারগুলো একটু বড় হয়ে যায়। বড় হয় এই কারণে যে পড়লে পারে যাতে একটা পুরো ধারণা পাও, যে ধারণাটা তুমি বাদ দিয়ে দিতে যা লিখবা তাতেও যেন একটা ভালো রেজাল্ট হয়। ঠিক যাতে আছে? পার্ট বি পড়ে আমরা পার্ট সি ও লিখতে পারি, ওই হ্যাঁ, কোশ্চেন এরকম যদি পার্ট দেখা সি। যাচ্ছে পার্ট বি পার্ট সি এর কোশ্চেন অনেক সময় ঘুরে ফিরে আসে, অনেক সময় ঘুরে ফিরে আসে। ঠিক আছে? হ্যাঁ, তো এই জন্য আর আরেকটা বলছি যে আমি যেহেতু এক্সামগুলো নিই, এক্সামগুলো কেন নিই, যে তোমরা আসলে ওই টাইমের ভিতরে ওটা লিখতে পারছো কিনা এটা তোমাদেরকে যাচাই করার জন্য। কিন্তু এক্সামগুলোও তোমরা ঠিক মতো দাও না অনেকে। এখন কি বলবো বলো? যে 2-10 জন দেয়, যে 15-20 জন দেয়, আর আমি ধরে নিয়েছি যে 10% স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে, বাকি 90% নিয়ে আমার ভাবার কিছু নাই। আমি ওটা ভাবলে কিছু করতেও পারবো না।
এইটা আমি আগে খুব রাগ করতাম, এখন অবশ্য রাগ আর করি না আমি। ঠিক আছে, আগে আমি প্রচুর রাগ করতাম পড়াতে পড়াতে উপস্থিতি দেখে, এখন কিন্তু আর ওই রাগটা করি না। কারণ আগে আমি উপস্থিতির নিতাম, আইডি নম্বর নিতাম, আর এখন আইডি নম্বর না, মাস শেষে রিমুভ করে দিই। তোমার ভালো লাগলে তুমি আবার যুক্ত হও। অতএব তুমি এখন যুক্ত হয়ে কি পড়লা না, ভিডিও ক্লাস দেখলা কি দেখলা না, তোমার আপ টু ইউ, এটা তোমার নিজস্ব ব্যাপার। ওই যারা পারার তারা পারবে, যাদের আগ্রহ আছে তারা পড়বে। এই আগ্রহবশত আমি এখন আর কিছু বলি না তোমাদেরকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন ভালো রেজাল্ট করা না করা তোমাদের একদম তোমাদের ক্রেডিট, আমার এখানে কিছু নাই। কারণ অনেকেই ভালো করছো নিজস্ব যোগ্যতায়, আবার অনেকে খারাপ করছো ও নিজস্ব দুর্বলতায়। এখানে আমার শুধু হলো তোমাদের একটু সাপোর্ট দেওয়া, এই। এছাড়া আমি মনে করি না যে আমার ক্রেডিটের জন্য তোমরা ভালো রেজাল্ট করছো। যদি আমার ক্রেডিটে ভালো রেজাল্ট করতো তাহলে 100 জনই করতাম। এখানে আমার কোনো ক্রেডিট নাই, ক্রেডিট এটুকুই যে আমি একটা অর্গানাইজ বিষয় তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যারা হয়তো নিতে পারছো। আবার অনেকে আছে দেখা যাচ্ছে আমার কোশ্চেন ফলো করছো না, অন্য জায়গা থেকে করছো, তারাও ভালো রেজাল্ট করতেছে, এরকমও আছে। আমারটাই যে ফলো করতে হবে তা না, হ্যাঁ, এরকম ব্যাপারটা যে আমারটাই যে ফলো করতে হবে তা না, কিন্তু যেটা লিখবা সেটা যেন ভালো মতো হয়, এটা আমি আশা করি। আমারটাই লিখতে হবে এমনটা না, বুঝতে পেরেছো? কিন্তু সবাই ভালো করার চেষ্টা করো। ওকে, তো ঠিক আছে, তো সবাইকে গুড নাইট, অনেক সময় ব্যয় করালাম। ক্লাসটার জন্য থ্যাংক ইউ। আসলে স্যার অনেক কিছুই জানতাম না, আপনার এই ক্লাসের মাধ্যমে জানছি। আর শিফাত ভাইয়া আর আরেকটা আছে ঐশী আপু, আরো কিছু ভাইয়া আপু ছিল, ওনাদের নাম মনে নেই। আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। আসলে অনেক শর্টকামিংস ছিল আমাদের ভিতরে, ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে কমবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার স্যার তো এরকম এখন করবে, কোনো কোশ্চেন থাকলে স্যারের মাধ্যমে আমরা অবশ্যই আরো answer দেব, ক্লাস সমস্যা চাই। নেই। না এটা আমি চেষ্টা করবো প্রতি মাসে হোক বা 1 মাস 1.5 মাস পরে হোক, আমি সেটা একটা করে প্রতি আয়োজন মাসে করার একটা চেষ্টা করে নিলে ভালো হয় আর কি। আচ্ছা, হ্যাঁ, আমাদের প্রবলেম গুলো আমরা ডিসকাস করবো। একদিন হয়তো জব নিয়ে আলোচনা করা যাবে, এরকম যারা প্ল্যান আছে যে জব জি স্যার, প্রিপারেশনের জন্য কি যারা করা হচ্ছে যায়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা জি কাছে স্যার, পড়ে নাই তাদের জন্য অনেক এটা উপদেশ। আচ্ছা, এটা আমাদের জন্য করলে ভালো হয় স্যার, যে যেটা আপনি বললেন এখন জবের প্রিপারেশন, সেটা নিয়ে একদিন দেখি বলে সবার এটা জন্যই আমি ভালো হবে আর কি সবার স্যার। জন্য, যে সবার আগে জন্য। যে টার্গেট নিয়ে আমরা তো কিভাবে এখন পড়াশোনা বেশি করা যায়। ডেঞ্জার জোনে আছি তো। হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, স্যার, আমাদের একদম জি মানে স্যার। শেষ বছর তো আমাদের টেনশনটা বেশি। আর আচ্ছা এখন তোমরা ফার্স্ট ইয়ার থেকে স্যারকে ভালো মতো পাচ্ছ, আমরা কিন্তু ওইভাবে মানে পাইছি, বাট তখন অনেক কিছুই অগোছালো ছিল। এই জন্য আমাদেরও অনেক কিছু ভুল হয়ে গেছে। এখন বুঝতেছি আসলে ভুল করেই আমরা শিখি, এখন বুঝতেছি এই ভুলগুলা যেন আমাদের ছোট ভাই বোন না করে। হুম, একটু পরামর্শ দিবা। আর আমাদের আসলে স্যার খুঁজে পেতে একটু দেরি হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, আহ, তো যদি কারো প্রশ্ন থাকে সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আজকে আর দেরি করবো না, অনেকে ঘুমাবা, অনেকে সকালে উঠবা। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড আমাদের নাইট। জন্য সবাই দোয়া করবেন, আমরা পরীক্ষার্থী ব্যাচ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস ফর ইউ। হুম, থ্যাংক ওকে। ইউ। স্যার কেউ কিছু বললা? স্যার আপনার ইনবক্সে স্যার একটু মেসেজ দিয়েছিলাম, স্যার একটু রিপ্লাই দিতেন যদি। আচ্ছা, মানে এখনই উত্তরটা দিতে হবে না ইনবক্সে উত্তরটা হ্যাঁ দিব? স্যার, ইনবক্সে দেন, সমস্যা নাই আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আমি এখন মেসেজ তো দেখা হয়নি এতক্ষণ, অনেক মেসেজ জমে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক জি আছে, স্যার। ওকে, ওকে, গুড নাইট। স্যার আল্লাহ হাফেজ। ওকে, গুড নাইট সবাইকে।